আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে অনেক বেশি স্বাগতম। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের। নর্মালি এটা শর্ট সিলেবাসে নাই, ফুল সিলেবাসের একটা পার্ট। আমরা এটার ম্যাথ করতে গিয়ে অনেক বেশি প্যারা খাই যে কিভাবে করব, কোনভাবে করব, জাস্ট মনে হচ্ছে যে এরকম এরকম করে যেতেছে এরকম। তো আমার আজকে ট্রাইটা থাকবে যে আজকে এই ম্যাথগুলো কিভাবে তোমরা খুব ভালোভাবে করতে পারো সেটা চেষ্টা করা। আমি ওইভাবে হচ্ছে তোমার মানে একেবারে ডিপ যে সূত্র কিভাবে আসছে সেটা নিয়ে আলোচনা করবো না, বাট সূত্রটা কিভাবে তুমি ভালো মতো করতে পারবা একটু যেন বুঝতে পারি বা হালকা যেন আমরা বুঝে দেন ম্যাথটা করতে পারি, সেই প্রসেসটা থাকবে। তো আশা করি এই ক্লাসটা করার পরে তোমার আশা মানে কোনো সমস্যা আসলে হবে না বলে আশা করি। আর একটু প্র্যাকটিস করবা কিভাবে হবে, তো দুই একবার প্র্যাকটিস করবা, সূত্রগুলো লিখবা। ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টারের সূত্র, ঠিক আছে? সো সূত্রগুলো লেখা ট্রাই করবে, সূত্রগুলো লেখার পরে আশা করি হচ্ছে ম্যাথগুলো করবা, প্র্যাকটিস করবা, এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই বেশি ইজি হচ্ছে হয়ে যাবে বলে আশা করি। ওকে, তাহলে আমরা হচ্ছে বেশি কথা না বাড়াই, আমরা ডিরেক্টলি হচ্ছে আজকের এই কঠিন ক্লাসটা সহজ করার ট্রাই করি, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, প্রথমটা হচ্ছে কোন বর্ণের রশ্মিকে মধ্যরশ্মি বলা হয়। এখন মধ্যরশ্মি ঘটনাটা কি? মনে করো এই যে এইখানে যদি তুমি দেখো যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার প্রিজম, তাই না? একটা সাদা আলো আসছে, সাদা আলো আসার পরে সে হচ্ছে বিভিন্ন ভাগে বা বিভিন্ন বর্ণে ভাগ হয়ে গেছে। এখন আমরা জানতে চাই যে দেখো, লাল আলো দিকে গেছে, বেগুনি দিকে গেছে, তো এই সব আলোর মাঝখানে কোন আলোটা থাকে? এখন তুমি হয়তোবা চিত্রটা দেখে মনে হইতে পারে 1 2 3, আর 1 2 3 হয়তোবা সবুজ হচ্ছে মাঝখানে থাকে, বাট না। কারণ এরা হচ্ছে আসলে কি, এদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একটা বিভিন্নতা থাকে। তো এই জন্য আমরা আসলে বলি যে যখন আমরা পরিমাপ করি এবং ঠিক মাঝ বরাবর যে রশ্মিটা পাই, এটা তো তোমার জাস্ট নর্মাল চিত্র। সো মাঝ বরাবর যে রশ্মিটা পাই সেই মধ্য রশ্মিটাকে আমরা বলি হচ্ছে হলুদ কালার, ঠিক আছে? মধ্য রশ্মিটা আসলে কোনটা? হলুদ। নর্মালি যে দেখবা বে নিয়ে আসহ কলা, মাঝখান বরাবর যেটা থাকবে সেটাই আস হ কলা, তাই না? তখন দেখো বে নিয়ে তো হ কলা, তোমার হয়তো মনে হবে সবুজ হবে হয়তোবা, বাট না, এটা আসলে হলুদ। কেন? কারণ হচ্ছে ওই যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা থাকে, সেই হিসেবে আসলে সেটাকে মাঝখান বরাবর দেখা যায় মেইন চিত্রে। সো এইটাই তো আমরা বলতে পারি মধ্যরশ্মিটা কোনটা। মধ্যরশ্মি হচ্ছে আমাদের হলুদ, ঠিক আছে? হলুদ হচ্ছে মধ্যরশ্মি বলা হয়। কেন? কারণ হচ্ছে সে বিচ্ছুরণ করার পরে মাঝ বরাবর থাকে, তাই। এবার বলা হয়েছে কোন রঙের বিচ্যুতি হচ্ছে সবচেয়ে বেশি। তুমি জাস্ট নর্মালি চিন্তা করো যে এইখান থেকে কালারটা গেছে, কালার যাওয়ার পরে জাস্ট এই আলোটা এখানে দেখো, এটা একটু কম বাঁকাইছে। এবং বেগুনি কালারটা যদি তুমি চিন্তা করো, বেগুনি কালারটা দেখো এইভাবে বাঁকাইছে, কত বেশি বাঁকাইছে দেখছো? মানে একটা যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে আমার প্রিজম। সো প্রিজমটা মনে করো এইভাবেই গেল। তো মনে করো হচ্ছে লাল আলোটা এতটুকু বাঁকাইলো, বেগুনি আলো মনে করো এতটুকু বাঁকাই গেছে। তো এরকম বিভিন্ন বর্ণ হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে বাঁকায়। তো এখন তুমি বলবা যে ভাই এটা কিভাবে হচ্ছে আমি বুঝবো যে কোনটা কেমনে বাঁকাবে কি না বাঁকাবে? দেখো, সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করি। কোন সূত্র ব্যবহার করি? জাস্ট তোমাকে নর্মালি একটা কথা বলি যে যার বেগ অনেক বেশি থাকে, আমি জাস্ট একটু ভিন্ন কনসেপ্ট থেকে আসতেছি। দেখো, যার বেগ অনেক বেশি থাকে, তাই না, তাকে কি তুমি সহজে ধরতে পারো? তাকে কি সহজে বাঁকাইতে পারো? যার অনেক স্পিড, উসাইন বোল্ট, এখন উসাইন বোল্টে গিয়ে তুমি ধাক্কা মারলেও কি সে অত বেশি বিচ্যুতি হবে? হবে না। তার মানে আমি বলতে পারি কি, যার বেগ বেশি তার হচ্ছে কি বলতে পারি, তার হচ্ছে বিচ্যুতিটা হচ্ছে কম হবে, তাই না? বিচ্যুতি হচ্ছে কম হবে। এখন আমি যদি বেগে আসি, বেগ মানে কি? বেগ মানে হচ্ছে এফ ল্যামডা। বিভিন্ন এই আলোগুলোর ক্ষেত্রে কি আসলে এফটা কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে আমি কি বলতে পারি যে যেই আলোর অর্থাৎ লাল আলোর বেগটা বেশি বলতে পারি কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে কি বলতে পারি? আলোর বেগ ল্যামডা প্রপোর্শনাল। অর্থাৎ যদি হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, আলোর বেগও হচ্ছে বেড়ে যায়। তাহলে আমাকে বলো যে যখন আলোর বেগ বাড়ে আমি কি বলতে পারি? ল্যামডাও বাড়তেছে। আর ল্যামডা বাড়লে তখন আমি কি বলতে পারি? বিচ্যুতিও হচ্ছে তখন কম হবে। আমি কিন্তু ডিরেক্টলি এটা লিখতে পারতাম যে ল্যামডা বাড়লে বিচ্যুতি কমে, বাট এই কনসেপ্টটা তোমার জানা দরকার। কোনটা? যে যখন তুমি হচ্ছে আলোর বেগ বাড়াও, মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়াও, তখন আসলে কার্যত বেগটাও হচ্ছে ওইভাবে বেড়ে যায়। তো এই জন্য জিনিসটা যেটা বললাম যে যখন একটা আলো তরঙ্গ থাকে, তার যখন হচ্ছে ল্যামডাটা বেশি হয় বা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, তাকে তুমি কম পরিমাণ বাঁকাইতে পারো বা বিচ্যুতি করতে পারো। এবং যার ল্যামডা হচ্ছে কম হয় তাকে তুমি সহজেই বাঁকাইতে পারো। তুমি এখন একটু এখানে উদাহরণ দেখো, আমরা কি জানি? বে নি আসহ কলা, বে নি আসহ কলা, এর মধ্যে এর ল্যামডাটা কি? এর ল্যামডা সবচেয়ে কম, আর এই লালের ল্যামডা সবচেয়ে বেশি। তাহলে যার ল্যামডা কম তার কি বেশি হবে? বিচ্যুতি বেশি হবে। আমি একটু সময় নিতেছি কারণ এই চ্যাপ্টারটা একটু আমি সময় নিয়েই করাবো, ওকে? কারণ এই চ্যাপ্টারে অনেক সমস্যা থাকে। এটাকে বলা হয় বিচ্যুতি কম, ওকে?
এটাই। তাহলে যার ল্যামডা কম ওইভাবে মেইনলি আসছে। তো আমি এই কনসেপ্টটা থেকে আসছি, মেইনলি তোমরা এতটুকু মনে রাখলেই ম্যাথটা আরামসে করতে পারবে। ওকে, বাট এতটুকু থেকে আসছি কিভাবে আসছে জিনিসটা। সো আমরা কি বলতে পারি, যার ল্যামডা বেশি বিচ্যুতি কম। তাহলে এখানে ল্যামডা কার সবচেয়ে তোমার কম, বেগুনি সবচেয়ে কম, তাই তার বিচ্যুতি হচ্ছে কি সবচেয়ে বেশি, যার ল্যামডা হচ্ছে কম। ওকে, এই জন্য এটার আনসার হচ্ছে বেগুনি কালার। ফাইন। আচ্ছা, এবার বলা হয়েছে সরল অনুবীক্ষণ যন্ত্রে কি ধরনের প্রতিবিম্ব হচ্ছে গঠিত হয়। তুমি জাস্ট চিন্তা করো, সরল অনুবীক্ষণ যন্ত্রটা আসলে ম্যাগনিফাইং যে গ্লাস আছে সেটা বাদে আর কিছুই না, ম্যাগনিফাইং গ্লাস। এখন দেখো আমি দুই ধরনের চিত্র দিছি ম্যাগনিফাইং গ্লাসের, এইখানে দেখো চিত্রটা উল্টা হয়ে গেছে, এখানে আবার সোজা আছে। জিনিসটা কিভাবে হয়েছে, আমরা এই যে এই জায়গাটা আছে এটা যেহেতু উত্তল লেন্স, উত্তল লেন্সে যেহেতু আমি কি বলি, তোমার সরল অনুবীক্ষণ যন্ত্রে কোন লেন্স ব্যবহার করা হয়, একটা উত্তল লেন্স। কয়টা উত্তল লেন্স, একটা উত্তল লেন্স ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা। সো এইখানে যখন আমি একটা উত্তল লেন্স ব্যবহার করতেছি, তো এইখানে যে ঘটনাটা ঘটে, এখানে আসলে উত্তল লেন্সে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। বাস্তব এবং অবাস্তব দেখতে পারতেছো, বলো তো এর মধ্যে কোনটা বাস্তব কোনটা অবাস্তব। এই যে উল্টা হইলেই বাস্তব, এটা হচ্ছে বাস্তব আর এটা হচ্ছে অবাস্তব। এখন তাহলে বলতে পারো ভাই দুইটাই তো হইতেছে, তাহলে এখানে অ্যান্সার কোনটা দিব। অ্যান্সার দেখো, আমরা আতশ কাজ বা এই সরল অনুবীক্ষণ যন্ত্রের কাজ কি, কাজ হচ্ছে তোমার জিনিসকে বড় করে দেখা। এইটা তো এর কাজ না যে কোনো কিছু উল্টা দেখানো, এটাই তো এর কাজ। তাহলে এইটাকে ধরবো আমরা, যে কোনো একটা বস্তু, জাস্ট চিত্রটার দিকে তাকাও, সোজা আছে এবং সেটা কি আছে, বিবর্ধিত। সোজা এবং বিবর্ধিত, সোজা এবং বিবর্ধিত কখন, যখন সেটা কাছে থাকে। ধরো এই যে দেখছো আমি জিনিসটাকে যখন কাছে রাখতেছি, লেখাটাকে খুব কাছে রাখছি না, তখনই হয়েছে। আর যখন দূরে রাখি তখন হচ্ছে এই বাস্তবটা হয়। তাহলে বাস্তবটা কখন হয়, যখন দূরে রাখি। অবাস্তবটা কখন হয়, যখন কাছে রাখি। আর এইটাই হচ্ছে আমি কাউন্ট করবো বা এইটাই বিবেচনাধীন। কেন এটা বিবেচনাধীন, কারণ উত্তল মানে এটার যে কাজটা, এটাই হচ্ছে মানে বড় করতে হচ্ছে ইউজ করা হয়। তাহলে এটা কি হবে, সরল অনুবীক্ষণ যন্ত্রে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, আমরা বলি হচ্ছে যে সোজা এবং হচ্ছে বিবর্ধিত, সোজা এবং হচ্ছে বিবর্ধিত, রাইট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আশা করি। এবার হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রে বিবর্ধন রাশি কোনটা, অর্থাৎ এই যে ম্যাগনিফাইং গ্লাসটা আমি ব্যবহার করতেছি, এখানে আসলে বিবর্ধন বা এম এর রাশিমালা কোনটা। এখানে মেইনলি তিনটা রাশিমালা ইউজ করি আমরা। ওকে, সো কি কি আমি জাস্ট তোমাকে সূত্রগুলো বলি এবং কোনটা কি এটাকে বলি। এম সমান সমান ভি বাই ইউ, ইউও ইউজ করি। আবার হচ্ছে ওয়ান প্লাস ডি বাই এফও ইউজ করি। আবার হচ্ছে তোমার ওয়ান প্লাস ডি মাইনাস এ বাই এফও হচ্ছে ইউজ করি। জিনিসটা কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিবিম্বের যেই দূরত্ব সেটা। প্রতিবিম্বের দূরত্ব বলতে কাকে বোঝানো হয়, মনে করো এইটা হচ্ছে আমার লেন্স। ওকে, এটা লেন্স, এবং আমি মনে করো হচ্ছে বস্তুটাকে রাখছি হচ্ছে এইখানে, এটা আসল বস্তু। তার মনে করো বিম্ব তৈরি হয়েছে এই জায়গায়, এই জায়গায় তার বিম্ব তৈরি হয়েছে। ওকে, এই জায়গায় তার বিম্বটা তৈরি হয়েছে। তাহলে আমি কি বলতে পারি যে এইটা হচ্ছে, অর্থাৎ এই মধ্যবিন্দু থেকে ইউ হচ্ছে কি আমার যে বস্তুটা আছে সেই বস্তুর দৈর্ঘ্য ইউ, আর যে প্রতিবিম্বটা আছে সেই প্রতিবিম্বর দৈর্ঘ্য হচ্ছে ভি। ওকে, এই প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে কি, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা হচ্ছে ভি, এটাই। তো এটা হচ্ছে প্রতিবিম্ব, এটা হচ্ছে আমার বস্তুর দৈর্ঘ্য মানে দূরত্ব। কোথা থেকে, এই সেন্টারটা থেকে। আচ্ছা, সো এতটুকু গেল। অথবা লেখা যায় ওয়ান প্লাস ডি বাই এফ। এফ মানে হচ্ছে কোনটা, এফ হচ্ছে এই যে তোমার মানে উত্তল লেন্সটা আছে, এই উত্তল লেন্সটার হচ্ছে এই যে এই জায়গায় একটা ফোকাস থাকে। তো এটাকে আমরা বলি হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, যদি এখানে চিত্রটা ফোকাস দূরত্বের ভেতরে আসছে, যদি এটা অবাস্তব হবে, অতটুকু নিয়ে আমি ডিল করতেছি না আসলে। সো ফোকাস দূরত্ব এইটা, আর এটা হচ্ছে কোনটা, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। এইটা মানে হচ্ছে কি, জাস্ট এটা তোমাকে একটা নর্মাল কথা বলি, দেখো তুমি একটা এরকম মনে করো একটা কলম আমার কাছে আছে, আমি কি করলাম, কলমটাকে আমার চোখের সামনে 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 আনতে 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 একটা পর্যায়ে দেখো তুমি যতই ফোকাস করার ট্রাই করো না কেন, কলমটা না তোমার কাছে ঝাপসাই লাগবে। তো এরকম আবার দূরে নিতে গেলে দূরে নিতে গেলে দূরে নিতে গেলে গালা গালা গালা, এখন আবার সেটা ফোকাসে এসে পড়ছে, এখন সেটা স্পষ্ট দেখা যেতেছে। তাহলে এই যে দূরত্বটা আমার মধ্যে আছে, তুমি দেখতেছো কিনা জানি না, এতটুকু যে দূরত্ব আমার মধ্যে আছে, এইটাই হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। অর্থাৎ যেই ন্যূনতম দূরত্বে একটা বস্তু আমার কাছে স্পষ্ট হয় সেটা। ওকে, আচ্ছা। সো এটা ডি, আর এটা এ হচ্ছে যখন বলা হয়, যখন আমি মনে করো আমার কাছে লেন্স হচ্ছে এটা আছে, বাট আমি চোখ মনে করো এখানে রাখছি, তাহলে এই যে আমার এই দূরত্বটা, এটাকে আমরা এ বলবো। ঠিক আছে, এটা মনে করো লেন্স, এটা মনে করো আমার চোখ, তাহলে চোখ থেকে লেন্সের যে দূরত্ব সেটা। ওকে, বস্তুর না কিন্তু, চোখ থেকে লেন্সের দূরত্ব, এটা হচ্ছে এ এর মান। আমি লিখলাম না, জাস্ট এতটুকু মাথায় রাখো। ওকে,
তো এতটুকুই। তো আমরা বলতে পারি কি বিবর্ধনের রাশি কোনটা, সব কয়টি। আমি এই চ্যাপ্টারটা একটু টাইম নিব, কারণ এই চ্যাপ্টারটা অনেক বেশি সময় যায়, মানে সময় লাগে। আমি এই চ্যাপ্টারটা দরকার হলে 2 পার্ট করে নিব, বাট ভালো মতো নিব। জটিল অনুবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত বিম্ব হচ্ছে কিরকম হয়। আচ্ছা, একটু আমরা বুঝি জটিল অনুবীক্ষণ যন্ত্রে কি ইউজ করা হয়। জটিল অনুবীক্ষণ যন্ত্রে আমরা জানি 2টি উত্তল লেন্স ব্যবহার করা হয়। কয়টি লেন্স ব্যবহার করা হয়? 2টি উত্তল লেন্স ব্যবহার করা হয়, এতটুকু মাথায় রাখো। এখন তুমি দেখো এই যে এখানে যদি তুমি দেখো যে কি হইতেছে, এটা যে এইটা একটা লেন্স আর এইটা একটা লেন্স, দেখছো 2টা উত্তল লেন্স। ওকে, আমার আসল বস্তুটা কোথায়? এই যে ছোট্ট একটু গুড়ি বস্তু, মনে করো পিঁপড়া, যেহেতু আমি অনুবীক্ষণ যন্ত্রে পিঁপড়াই দেখবো। তো এইটা আসলে কি হয়েছে, এর মাধ্যমে গিয়ে এইখানে তার প্রতিবিম্ব তৈরি হয়েছে, অর্থাৎ এই জিনিসটার প্রতিবিম্ব এইটা। এখন এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, এইটা আবার আরেকটা এই যে এইটার সামনে দাঁড়ায় আছে। তো এটার সামনে দাঁড়াইলে এইটার আবার একটা এইটা প্রতিবিম্ব তৈরি করবে, অর্থাৎ এই যে আমার চোখের সামনে যে লেন্সটা আছে, সেই লেন্সটা এই জিনিসটার হচ্ছে একটা প্রতিবিম্ব তৈরি করবে। তো এইটার প্রতিবিম্ব কই গেছে? এটার প্রতিবিম্ব গেছে হচ্ছে এই জায়গায়, দেখতে পারছো? তাহলে আমি কি দেখতে পারি, প্রথমে বস্তুটা এমন ছিল, পরে বস্তুটা হচ্ছে এই যে এরকম হয়েছে। বুঝতে পারছো? প্রথমে এটা ছিল, পরে হচ্ছে এটা হয়েছে। তাহলে আমাকে বলো যে জিনিসটা কি ছিল, জিনিসটা এটা যদি সোজা হয়, মানে এটার একটা দিক উল্টা না? এটা হচ্ছে বস্তুটা, আর এটা হচ্ছে আমার ফাইনাল প্রতিবিম্ব। তাহলে ফাইনাল প্রতিবিম্ব কি হয়েছে? ফাইনাল প্রতিবিম্বটা বড় হয়েছে, ফাইনাল প্রতিবিম্বটা হচ্ছে উল্টা হয়েছে, তাই না? তো এইটাই দেখো যে জটিল অনুবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত বিম্ব কিরকম হয়, এটা হচ্ছে মেইনলি উল্টা হয় এবং বিবর্ধিত হয়, উল্টা এবং বিবর্ধিত। আরো একটা কথা বলি যে জটিল অনুবীক্ষণ যন্ত্র বলুক বা আমরা বলি হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্রেও সেম ঘটনা ঘটে। দূরবীক্ষণ যন্ত্রেও তোমার উল্টো এবং বিবর্ধিত হয়, দূরবীক্ষণ যন্ত্রেও সেম, শুধুমাত্র একটা জায়গায় ডিফারেন্ট। ডিফারেন্ট কোথায়? আমরা ডিফারেন্ট পাই হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রে। সরল অনুবীক্ষণ যন্ত্রে ডিফারেন্ট। ডিফারেন্ট কেন? কারণ সেখানে কি হয় আমাকে একটু জানো তোমরা, কমেন্টে জানাও। সরল অনুবীক্ষণ যন্ত্রে কি হয়? উল্টা বিবর্ধিত নাকি হচ্ছে সোজা এবং বিবর্ধিত? ওকে, আচ্ছা এটা হচ্ছে বহুপদী, এটা আমাদের লাগতেছে না। যখন সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হয় তখন আলোর বিচ্যুতি কেমন হবে? তার মানে আমি কি বলতেছি, আমার কাছে একটা প্রিজম আছে, আমার কাছে কি আছে, আমার কাছে মনে করা হচ্ছে একটা প্রিজম আছে, মনে করো হলুদ কালারের প্রিজম নিলাম। ওকে, হলুদ কালারের প্রিজম। এখন হচ্ছে কি হয়েছে, এখন হচ্ছে আমি একটা সাদা আলো হচ্ছে এর মধ্যে দিয়ে পাস করছি, মনে করো আমি বাঁকাইলাম না, ওকে জাস্ট হালকা একটু বাঁকে যদিও, বাট মনে করো বাঁকাইলাম না। সো এখানে কি হয়েছে বলছে কার বিচ্যুতি বেশি হবে। এখন তুমি জাস্ট আমাকে নর্মালি বলো বিচ্যুতি মানে হচ্ছে কোনটা, আমি বলছিলাম আগে মনে আছে, মানে লাল আলো যাবে এরকম, তারপরে মনে করো বেগুনি আলো যাবে হচ্ছে এই যে এরকম, যদি বেগুনি আলো এরকম যাবে, তারপর মাঝখান দিয়ে মনে করো হচ্ছে সবুজ আলো যাবে, এগুলো হচ্ছে বিচ্যুতি। ওকে, এখন কোনটার বিচ্যুতি বেশি? খুবই স্বাভাবিকভাবে হচ্ছে বেগুনির বিচ্যুতি সবচেয়ে বেশি, বাট বের করবা কেমনে, একটু বের করি আসো। নীল আলোর অপেক্ষা লাল আলোর জন্য বেশি, আমাকে আগে বলো। আমরা একটু ইয়া লিখে আসি, তোমার তরঙ্গ দৈর্ঘ্য লিখে আসি। বেনি আ স হ কলা বা ব্যানানা। আচ্ছা, সো এর হচ্ছে কি, আমি যদি ল্যামডা সবচেয়ে কম, এর ল্যামডা কম, এখানে ল্যামডা হচ্ছে সবচেয়ে বেশি। আচ্ছা, তাহলে কি যার ল্যামডা কম তার হচ্ছে কি হবে, বিচ্যুতি বেশি। অলরেডি আমরা লিখে আসছি এটা, তাহলে দেখি একটু। নীল আলো অপেক্ষা লাল আলোর জন্য বিচ্যুতি বেশি, সত্যি কেন একটু দেখি। নীল আলোর কি ল্যামডা কম, লাল আলোর ল্যামডা বেশি, তাহলে নীল আলোর বিচ্যুতি বেশি হওয়ার কথা। তাহলে নীল আলোর বিচ্যুতি এখানে কম বলছে, তাহলে এটা হবে না, বাদ। হলুদ অপেক্ষা বেগুনির জন্য বেশি, তাহলে হলুদের চাইতে বেগুনির বিচ্যুতি বেশি, এটা সত্যি কিনা একটু দেখি। হলুদের ল্যামডা বেশি তাই বিচ্যুতি কম, বেগুনির ল্যামডা কম তাই বিচ্যুতি বেশি, তাহলে হলুদ অপেক্ষা বেগুনির জন্য বেশি, এটা কি সত্যি কিনা? এটা তো ডেফিনেটলি হচ্ছে সত্যি, লাগাই দিলাম এটা। পরের গুলো দেখি, লালের চেয়ে সবুজের জন্য কম, লালের চেয়ে সবুজের জন্য হচ্ছে কম, এটা কি সত্যি? সবুজে আরো বেশি হবে কারণ সবুজের ল্যামডা কম। কমলার চেয়ে বেগুনির জন্য কম, কমলার চেয়ে বেগুনির জন্য কম না, বরং কমলার হচ্ছে কম, বেগুনির বেশি, রাইট? এতটুকুই জাস্ট। ওকে, তাহলে আমি বলতে পারি হলুদ অপেক্ষা বেগুনির জন্য বেশি হবে, শেষ। তাহলে এটাই হচ্ছে আনসার। ওকে, নভোবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত বিম্বটা কেমন হয়? কিছুক্ষণ আগে যেটা তোমাকে বললাম, ওইখানেও মেইনলি 2টা উত্তল লেন্স ব্যবহার করা হয়, এবং এই নভোবীক্ষণ যন্ত্রেও আসলে তোমার হচ্ছে যে বিম্বটা হবে সেই বিম্বটা হচ্ছে কি হবে, উল্টা এবং হচ্ছে বিবর্ধিত হবে। কি হবে এখানে? উল্টা এবং হচ্ছে মেইনলি বিবর্ধিত হবে। ওকে ফাইন। আচ্ছা, একটা সরল অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব 0.15 মিটার, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 0.25 মিটার, ওই যন্ত্রের বিবর্ধন ক্ষমতা হচ্ছে কত হবে?
দেখো কি বলছে আমাকে, লেন্সের ফোকাস দূরত্ব এফ দিয়ে রাখছে, এফ হচ্ছে কত 0.15 মিটার, এবং স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 0.25 মিটার, ডি সমান সমান কত 0.25 মিটার। আচ্ছা, বিবর্ধন, আমরা সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের একটা সূত্র পড়ছি না, ওটা কিন্তু মাথায় রাখবা, 1+d/f। আমরা এখানে সূত্র যত ভালো মতো মাথায় রাখতে পারবো, বিশেষ করে এই চ্যাপ্টারটা, ম্যাগনেটিজমের চ্যাপ্টার দুইটা, তারপরে তোমার যেগুলো আমাদের শর্টে নাই, আসলে একটু আমাদের বুঝতে একটু কষ্ট হয় যেটা, তারপরে তো করতে হবে, যেহেতু মেডিকেলের সোজা ম্যাথগুলোই আসে, তো আমরা সূত্রগুলো দিয়ে করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে 1। ডি হচ্ছে কোনটা, ডি হচ্ছে আসলে আমাদের কাছে যে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 0.25, তাহলে 0.25 বসাইলাম। আর তোমার হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব 0.15। আচ্ছা, এবার আসো হচ্ছে ক্যালকুলেশন কিভাবে করবা। দেখো 1+, তুমি এই যে দুইটাই তো দশমিক আছে, তো হিসাবে তুমি 25/15 লেখা আর 0.15 লেখা সেম কথা। তাহলে আমাকে বলো 25/15 মানে হচ্ছে কি, 1+5/3। এই যে কিছু কিছু মান আছে, 5/2, 5/3, 5/4, মানগুলো মনে রাখবা। 5/3 এর মান কত বলো, 1.67। যদি মনে হয় তাও পারতেছি না, মনে নাই, তাহলে 5/3 একটু এক ডিজিট পর্যন্ত করবা। 3 একে 3, তাই না, 3 একে 3, 3 একে 3। আচ্ছা ঠিক আছে, তো 2 এইটা, 2 এর পরে দেখো হবে না, দশমিক বসালে শূন্য বসালে কত হলো, 3×6=18। এতটুকু পর্যন্ত করো, 1.6। ফাইন, পারবা না, এতটুকু পারবা, তো কত হয়ে যায় 2.67। কই আছে এটা, 2.667, এটা কাছাকাছি, আমরা যে মানটা কাছাকাছি হবে সেটাই হচ্ছে অ্যান্সার নিব। কত আসছে, 2.667। আচ্ছা, এবার আসে হচ্ছে 9, এটা তো উদ্দীপক টাইপ লাগতেছে না আমাদের। আচ্ছা, নবদূরবীক্ষণ যন্ত্রে স্বাভাবিক দৃষ্টির ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধনটা হচ্ছে কত হবে। তো এইটা হচ্ছে আরেকটা বিবর্ধনের সূত্র। আমরা এতক্ষণ কি পড়ছি, সরল অনুবীক্ষণ যন্ত্রে। তুমি একটা খাতা নিবা, একটা পেজ নিবা, সেই পেজের মধ্যে সরল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ, তারপর হচ্ছে নবদূরবীক্ষণ, এই যে তিনটা আছে, এই তিনটা হচ্ছে পাশাপাশি লিখবা, লেখার পরে সূত্রগুলো লিখবা, আমার সাথে সাথে লিখবা, এখনই লিখে রাখো, লিখে রাখার সাথে সাথে তুমি হচ্ছে লিখবা যখন আমি লিখবো এটা। সো নবদূরবীক্ষণ যন্ত্রে স্বাভাবিক দৃষ্টির ফোকাসিং এর ক্ষেত্রে, স্বাভাবিক দৃষ্টি, ঠিক আছে, স্বাভাবিক দৃষ্টি বলতে আমরা আসলে বুঝি অসীম, অসীম দূরত্ব, এটাও বলবে স্বাভাবিক দৃষ্টি মানে অসীম দূরত্বে। তোমাকে আরেকটা কথা বলতে পারে এখানে, সেটা হচ্ছে কোনটা, আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে কোনটা, তোমার স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে, সেইখানে আরেকটা সূত্র, বাট আমরা এখন এইটাই আপাতত করব, যখন ওইটার এমসিকিউ আসবে তখন ওইটা আবার করব। ন্যূনতম দূরত্বে আরেকটা সূত্র, তাহলে এইখানে কোন সূত্র হবে একটু আমরা দেখে নিই। দেখো, নবদূরবীক্ষণ যন্ত্রে স্বাভাবিক দৃষ্টি বা অসীম দূরত্বের জন্য ফোকাসিং এর যে বিবর্ধন হবে সেটা হচ্ছে কোনটা, এফ ও বাই হচ্ছে এফ ই। প্রশ্ন আসে এই এফ ও এবং এফ ই ঘটনাটা কি, জিনিসটা কি। ওকে, এখন আমি যে জিনিসটা তোমাদের বুঝাই, যেটা হচ্ছে এফ ও বাই এফ, এতটুকুই মাথায় রাখো, আর কিছু না। আমার কাছে মনে করো হচ্ছে এই যে এটা হচ্ছে আমার কিসের লেন্স, এটা হচ্ছে, আমি যদি তোমাকে বলি এটা হচ্ছে আমার অভিলক্ষের লেন্স। অভিলক্ষ অভিনেত্র কি বুঝাইতেছি, ধরো ধরো এখানে লিখে রাখি তোমার একসাথে, অভিলক্ষ। আর আরেকটা মনে করো লেন্স নিলাম, এইটা, এটা মনে করো হচ্ছে অভিনেত্র। ওকে, আচ্ছা, এবার যদি ধরো আমি মনে করলাম যে মাঝখান থেকে হচ্ছে একটা দাগ টানি, এবং এই যে মাঝখানের একটা পয়েন্টে আমি জাস্ট তোমাকে বলি, এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে অভিলক্ষ নামক যেই উত্তর লেন্সটা, তার ফোকাস দূরত্ব এফ ও। আর এই যে এইখান থেকে এইখানে যে দূরত্বটা, সেটাকে আমরা বলি এফ ই বা অভিনেত্র, আই পিসের যেটা। এখন জিনিসটা কি, মনে করো হচ্ছে আমি একটা পিঁপড়া না, আমি একটা মনে করো যেটা দূরবীক্ষণ, মনে করো আমি একটা গ্যালাক্সি মাপবো, মনে করো সূর্যই মাপবো। তো এখানে হচ্ছে যে সূর্য আছে, মনে করো সূর্যটাকে আমার লক্ষ্য না, যেটা মাপতে হবে আমার, যেটা মাপতে হবে সেটা হচ্ছে অভিলক্ষের দিকে। ও মানে হচ্ছে অবজেক্টিভ, টার্গেট, এই জন্য এফও। অভিনেত্র কোনটা, অভিনেত্র হচ্ছে যেখানে আমার চোখ থাকবে। চোখ আঁকে কেমনে, দাঁড়াও দাঁড়াও, চোখ যেন কেমনে আঁকে, ভুলে গেছি, দাঁড়াও, চোখ কেমনে আঁকে, এই যে হয় না, জানাও তোমার চোখ ঠিক আছে কিনা, ভুলে গেছি, চোখ আঁকার উল্টা কেমন যেন হয়, আচ্ছা না, উল্টা উল্টা চোখ, আচ্ছা আচ্ছা, চোখ আঁকা উল্টা, চোখ আঁকা ভুলে গেছি। দেখো, তাহলে এটা হচ্ছে চোখ থেকে, যেই চোখটা যেই সাইডে থাকে এটা হচ্ছে নেত্র, নেত্র বা চোখ যেখানে থাকে এটাকে বলা হয় এফ ই বা হচ্ছে আই পিস। তাহলে এইটার যে ফোকাস দূরত্ব সেটা এফ ই, অভিলক্ষের যে ফোকাস দূরত্ব সেটা হচ্ছে এফ নট বা হচ্ছে এফ ই। তাহলে এখন আমি কি বলতে পারি, বিবর্ধন যেটা, সেই বিবর্ধনটা কি, এফ ও বাই হচ্ছে এফ ই।
তোমরা যেই জায়গায় প্যাচ লাগাবে সেটা হচ্ছে এফ ই বাই এফ ও লাগাই দিবা। তা আমি এটাকে নর্মালি মনে রাখতাম কেমনে জানো? আমি এটাকে মনে রাখতাম লন, নল না কিন্তু লন। কি নন? মাছ লন। এই মাছটা লন, মাছ লন, একদম 500। মাছ লন একদম 500। মাছ লন, ল আগে, তারপর ল মানে হচ্ছে কোনটা? লক্ষ্য, অভিলক্ষ্য বাই অভিনেত্র। এইটা ভুল করা যাবে না। আমি একটু এটাকে তোমার হাইলাইট করে দিই, এটা সূত্র হিসেবে অ্যাড করে নাও তোমার খাতার মধ্যে, সূত্র হিসেবে অ্যাড করে নাও, লাগবে এটা। ওকে, আচ্ছা। দূরবীক্ষণ যন্ত্রে কি ব্যবহার করা হয়? দূরবীক্ষণ যন্ত্রে কি দেখছি আমরা? এই যে উত্তল লেন্স ব্যবহার করা হচ্ছে, ইজি। ওকে, উত্তল লেন্স ইউজ করা হচ্ছে। দেখো এটা কি আসলে, এই যে দেখছো এখানে একটা উত্তল লেন্স, এখানে একটা উত্তল লেন্স, দেখছো? এই যে এইখান থেকে এখানে একটা ফোকাস দূরত্ব, এখান থেকে এখানে একটা ফোকাস দূরত্ব, জাস্ট এতটুকুই। একটা নভোবীক্ষণের অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 200 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। যন্ত্রটি দিয়ে স্বাভাবিক চোখে চাঁদকে পর্যবেক্ষণ করার সময় লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে কি বলছে দেখো তো? বলছে হচ্ছে যে আমি জাস্ট এটা দিয়ে আঁকি, ঠিক আছে? আমি জাস্ট সাদা দিয়ে আঁকি। তোমার মনে করো এটা আমার হচ্ছে, এটা অভিলক্ষ্য। কোনটা বড় হয় কোনটা ছোট হয় আমি একটু পরে একটা ট্রিক্স দিব, মনে রাখতে পারবা। সো দেখো এই যে এটা আঁকছি, কি বলছে যে আমি মনে করলাম দুইটারই, দেখো দুইজনের না ফোকাস বিন্দুটা একটা জায়গায় এখানে থাকে, এই একটা জায়গায় মিলিত হয়। এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে আমার অভিলক্ষ্যের ফোকাস দূরত্ব, এটা হচ্ছে আমার অভিনেত্রের ফোকাস দূরত্ব। আর এই পুরাটা মিলেই আমাকে বলো যন্ত্র হয়েছে না? লাইক একটা প্রান্তে, তুমি জাস্ট আগের চিত্রটা দেখো, একটা প্রান্তে হচ্ছে একটা লেন্স, আরেকটা প্রান্তে আরেকটা লেন্স, এই পুরাটা হচ্ছে কি? পুরাটা হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য না, নলের দৈর্ঘ্য না? তাহলে এটাই হচ্ছে আমি কি বলতে পারি যে তোমার এই যে জায়গাটা আছে এইখান থেকে এই পর্যন্ত, এটাই হচ্ছে আমার যন্ত্রের দৈর্ঘ্য। তাহলে যন্ত্রের দৈর্ঘ্য আমি কি বলতে পারি? দুইটা ফোকাস দূরত্বের সমান না? এফ নট প্লাস হচ্ছে এফ ই। তাহলে এফ নট কত? অভিলক্ষ্য হচ্ছে 200 সেন্টিমিটার, তাহলে 200। অভিনেত্র হচ্ছে 10, তাহলে 10। আনসার কত আসে? 210 সেন্টিমিটার। তাহলে যন্ত্রের দৈর্ঘ্য বুঝতে পারছো কি হয়েছে? এই যে অভিলক্ষের, অভিনেত্রর যে ফোকাস দূরত্ব এইটা, এবং অভিলক্ষের যে ফোকাস দূরত্ব এইটা, এই দুটোর যোগফল করলেই আমি মেইনলি যন্ত্রের দৈর্ঘ্য বা লেন্সের যে মধ্যবর্তী দূরত্ব সেটা পেয়ে যাচ্ছি। কত এটা আসছে? 210 সেন্টিমিটার। তোমাদের হচ্ছে এইটা ঠিক আছে। আচ্ছা, সো এইটাই দিলাম আবার, দেখতে পারতেছো এটা কোনটি বিচ্ছুরক মাধ্যম নয়? বিচ্ছুরক মানে হচ্ছে কি, যে আলো দিছো, সে হচ্ছে রং বেরঙের আলো বের করা শুরু করছে। বিভিন্ন ধরনের ইয়া দেখছো না তুমি, যে রং বেরঙের আলো বের করে। তো বিচ্ছুরক মাধ্যমটা কি? বিচ্ছুরক মাধ্যমে যে কাঁচ একটু ঘন, তো এটা তোমার ওই যে আলো বিভিন্ন বের করে। গ্লিসারিনও একটু ঘন, দেখো এই বিভিন্ন ধরনের কালার বের করে। পানি দেখো এটাও একটু ওই যে কালার বের করে, রংধনু হয় এর কারণে, তাই না? বায়ুতে দেখছো, বায়ুতে আলো যাচ্ছেই, বায়ুর কারণে তো আলোতে কোনো কালার সৃষ্টি হচ্ছে না, বিচ্ছুরণ হচ্ছে না আলোর। তাহলে বায়ু হচ্ছে বিচ্ছুরক মাধ্যম নয়। ওকে, বায়ুটা বিচ্ছুরক মাধ্যম নয়। আমরা শুরু করতেছি, আজানটা শেষ। ওকে, যে দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক তা হচ্ছে কোনটা? এখন কৌণিক বিচ্ছুরণ মানে হচ্ছে কোনটা? কৌণিক বিচ্ছুরণটা একটু শুনো। মনে করো এটা হচ্ছে আমার একটা প্রিজম, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার একটা প্রিজম। এখন এর মধ্য থেকে মনে করো আলো গেল, আলো যাওয়ার পরে মনে করো আমার দুইটা আলো বের হয়েছে, একটা মনে করো লাল, একটা হচ্ছে বেগুনি। মনে করো একটা লাল এবং একটা হচ্ছে বেগুনি। এদের কি, এটাকে বলা হয় বিচ্ছুরণ, মানে হচ্ছে আলোটা যে বের হয়ে গেছে এটাকে বলা হয় বিচ্ছুরণ। কৌণিক বিচ্ছুরণ কি? এই যে দুটা বিচ্ছুরিত হইছে, এই দুটা বিচ্ছুরিত যে হইছে, এদের মধ্যবর্তী কোণটা আসলে কত, এটাকে বলা হয় কৌণিক বিচ্ছুরণ। অর্থাৎ দুইটা আলো যখন বিচ্যুতি ঘটে তার, তখন তাদের মধ্যকার যে কোণ সেটাই হচ্ছে বিচ্ছুরণ কোণ, ঠিক আছে, বা কৌণিক বিচ্ছুরণ। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে যেই দুইটা আলোর মধ্যে ধরো সর্বোচ্চ বিচ্যুতি এটা কোনটা? এটা সবচেয়ে কম বিচ্যুতি, এটা সবচেয়ে বেশি বিচ্যুতি, তাহলে এদের মধ্যে কোন কৌণিক বিচ্ছুরণটা সবচেয়ে বেশি হবে না? এদের মধ্যে কোনটা সবচেয়ে বেশি হবে না? মনে করো অন্য কোনো আলো নিলাম, যে আলোটা মনে করো একটা লাল, আর লালের পাশে কি আছে? বেনিয়া সহ কমলা আছে। তাহলে চিন্তা করো লাল আর কমলার মধ্যে কি বিচ্ছুরণটা অনেক কম হবে না? কম বিচ্ছুরণ না? কৌণিক বিচ্ছুরণটা কম না? তাহলে বলবো কি, যাদের মধ্যে ল্যামডার পার্থক্য যত বেশি কৌণিক বিচ্ছুরণ তত বেশি। ল্যামডা পার্থক্য যত বেশি কৌণিক বিচ্ছুরণ তত বেশি।
ট্রু অর ফলস, এটাই। ল্যামডা কি? ল্যামডা না, শুধু ল্যামডা পার্থক্য, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তাহলে আসো দেখি কাদের মধ্যে পার্থক্য সবচেয়ে বেশি। সবুজ এবং লাল, আমরা একটু ওই চার্টটা লিখি, তারপরে দেখি কি কি আছে। বে, নি, আ, স, হ, কলা। দেখো বেগুনি, আচ্ছা আমরা একটু এটা লিখবো, কতটুকু ডিফারেন্স আছে অতটুকু দেখবো, ঠিক আছে। সবুজ এবং লাল, সবুজ এবং লালের মধ্যে ডিফারেন্স কত? 1 2। সবুজ এবং লাল 1 2, ধরো লিখলাম 2 ডিফারেন্স আছে। লাল এবং নীল, লাল এবং নীল দেখো, লাল আর এখানে হচ্ছে নীল, 1 2 3 4 ডিফারেন্স। হলুদ এবং সবুজ, হলুদ এবং সবুজ কই গেছে? উপরে, কোনো ডিফারেন্স নেই, 0। নীল এবং কমলা, নীল এবং কমলা দেখো, নীল আর এখানে কমলা, তাহলে 1 2 3 3। তাহলে বলো সবচেয়ে বেশি ডিফারেন্স এখানে, বেশি ডিফারেন্স, তাহলে এর কৌণিক বিচ্ছুরণটাও কি হবে? সর্বাধিক হবে। তাহলে আনসার কি হবে? 16-র আনসার হবে হচ্ছে আমাদের কাছে লাল এবং নীল আলো যেটা আছে তাদের মধ্যে হচ্ছে আমার এই কৌণিক বিচ্ছুরণটা হচ্ছে সবচেয়ে বেশি হবে। সবচেয়ে কম কার একটু বলো তো আমাকে, সবচেয়ে বেশি কম হবে কার? দেখি বুঝতে পারছো কিনা, এটা একটু জানাও আমাকে যারা ক্লাস করতেছো। এবার আমাদের যে কোয়েশ্চেনটা আসছে যে দুটি বর্ণের আলোক রশ্মির জন্য একটা প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.66 এবং হচ্ছে 1.64, প্রিজমের উপাদানের বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে কত? এখন আমাকে বুঝতে হবে বিচ্ছুরণ ক্ষমতা কি। মানে একটা মনে করো প্রিজম আছে, ওই প্রিজমটা মনে করো কোনো একটা আলোকে কি রকম ভাবে বিচ্ছুরিত করতে পারে, সেটার যে ক্ষমতা সেটাই হচ্ছে সাধারণভাবে বিচ্ছুরণ ক্ষমতা হিসেবে মনে করতে পারো। এখন বিচ্ছুরণ ক্ষমতার ক্ষেত্রে ওই হলুদ রশ্মি, অন্যান্য রশ্মি, এগুলো নিয়ে ভাগ টাগ করে মেইনলি করে, একটু বুঝাইতে হয়তো একটু বেশি সময় লেগে যাবে। তাই আমি তোমাদের হচ্ছে মেইনলি এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা একটু দেখাই। দেখো বিচ্ছুরণ ক্ষমতা যদি আমাকে বলা হয় যে আমি কি বিচ্ছুরণ ক্ষমতা বের করতে চাই, আমাকে আপনি একটা প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে বের করে দেখান। তো এই যে বিচ্ছুরণ ক্ষমতাটা, বিচ্ছুরণ ক্ষমতা প্রথমে সূত্র বলি তারপরে বুঝাইতেছে কি হচ্ছে। এটা μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই μ-1, এটা হচ্ছে আমার বিচ্ছুরণ ক্ষমতার সূত্র। আচ্ছা আবারও আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আবারও পড়ব। আমরা আবারও চলে আসছি, সেই ক্ষেত্রে হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা নিয়ে যেটা বলতেছিলাম যে বিচ্ছুরণ ক্ষমতা μ2 মাইনাস μ1 এবং μ-1, অর্থাৎ তোমাকে দুইটা বর্ণের আলোক রশ্মি দেয়া থাকবে। তো মনে করো এই একটা আলোক রশ্মি, 1 নম্বর আলোক রশ্মি, এর জন্য যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে μ1, এবং মনে করো আরেকটা আলোক রশ্মি তোমার গেল 2 নম্বর আলোক রশ্মি, তার জন্য মনে করো একটা প্রতিসরাঙ্ক থাকে μ2, অর্থাৎ এক একটা আলোক রশ্মির কিন্তু আলাদা প্রতিসরাঙ্কও থাকে, এটা আমরা দেখবো পরে কিছু ম্যাথের ইউসেজের জন্য। সো এইগুলো হচ্ছে এটা μ1 এবং μ2। এখন এই যে দুইটা রশ্মি থাকবে, এই দুইটা রশ্মির এই প্রতিসরাঙ্ক থেকে আমি মেইনলি এই যে প্রিজমটা আছে এই প্রিজমটার ক্ষমতা হচ্ছে বের করার ট্রাই করব। তাহলে আমরা একটু দেখি যে μ2 মাইনাস μ1 এখানে কি কি দেয়া আছে। তুমি দেখবা হচ্ছে এই যে একটা যেটা বড় আছে সেটাকে আমি একটু বড় ধরে μ2 ধরি, যেন বিয়োগফলটা ঋণাত্মক না আসে। এটা হচ্ছে কোনটা? μ1 ধরলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে বিচ্ছুরণ ক্ষমতার জন্য আমার কাছে μ2 দেয়া আছে, μ1 দেয়া আছে, বাট এখন বলতে পারো মিউ কোথায়, মিউটা কোথায় আবার? তো মিউ এর জন্য হচ্ছে আমি আরেকটা সূত্র ইউজ করি। কোনটা? দুইটা সূত্র কিন্তু এখানে। আমরা জানি মিউ সমান সমান হচ্ছে এই যে μ1 μ2 না, তাদের গড়, μ1 প্লাস μ2 বাই হচ্ছে 2, এটা হচ্ছে আরেকটা সূত্র। ওকে, তাহলে অলরেডি কিন্তু আমার কাছে ডেটা গিভেন, ডেটা গিভেন। তোমরা সুন্দর মতো হচ্ছে এগুলো ফর্মুলা শিটে তোলো, জ্যামিতিক আলোক বিজ্ঞানের ফর্মুলা শিটে তোলো, যেন হচ্ছে এটা ইজি হয়। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু এখন বের করি বিচ্ছুরণ ক্ষমতা কত। μ2 মানে কত? 1.66, এবং এটা কত? 1.64 বাই হচ্ছে μ-1, তাহলে মিউ কত বের করি আসো। মিউ সমান 1.66 1.64 বাই 2। এটা কিন্তু খুব শর্টকাটে করা যায়, কিভাবে দেখো, 66 এবং 64 ডিফারেন্স কত? 0.02, বাই 2 করলে কত? মাঝখানে চলে আসে না? ধরো 3 4 5, মাঝখানে কে 4, 1.66 1.64, মাঝখানে কে গড়ে কে 1.65। এভাবে মেইনলি হচ্ছে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি। তো কত আসে দেখো, 1.65 মাইনাস হচ্ছে 1। ওকে, সো এটা কত আসতেছে? এটা আসতেছে 0.02 বাই হচ্ছে 0.655। এখন প্রশ্ন আসে যে এটা কিভাবে করব। একটু আমরা একটা কাজ করি, 0.65 কে 0.6 ধরি,
তাহলে কত হয় 0.02 এবং হচ্ছে 0.6। আচ্ছা, তো এটাকে আরেকটু কি করা যায়, এটাকে লেখা যায় কি 2 ইন্টু 10⁻²² বাই 6 ইন্টু 10⁻, হচ্ছে কত -1। আচ্ছা, সো এবার যদি একটু এই সাইডে এসে লিখি, ঠিক আছে, যে ক্যালকুলেশন থাকে যখন পিছিয়ে পড়ে যাবে হয়তোবা। তারপর দেখো 2 আর 6 কত 1/3, তাই না, 1/3। আর উপরে থাকলো কি, উপরে থাকলো 10⁻⁻1। 1/3 মানে কত 0.33, 10⁻⁻1। তাহলে 0.33 কে কি লেখা যায় 10⁻1 দিলে, দেখো, আচ্ছা এটা পিছে চলে গেছে মনে হয়, এটাকে লেখা যায় হচ্ছে 0.03। বুঝতে পারছো, এই যে 0.03। এভাবে আমরা ক্যালকুলেশনটা, এগুলো যেহেতু ক্যালকুলেশনটা একটু বড়, আমি সাজেস্ট করবো এগুলো হচ্ছে একটু মনে রাখবা, মনে রাখবা। তারপরে দেখছো হাতে কলমে কিন্তু করা যায় চাইলে, কি করবে এটা মনে রাখবা। সো আনসারটা কত, আনসার হচ্ছে তোমাদের এখানে দেয়া আছে, কোনটা দেখি, তোমাদের এখানে অ্যান্সারটা একটু চেক করে নিই, কারণ অনেকগুলো হচ্ছে তোমাদের ভুল থাকে মাঝে মধ্যে। 17 হচ্ছে 0.03, ঠিক আছে 0.03 আসছে। আচ্ছা, বহুপদী এগুলো দেখলে ভালো লাগে, যে করা লাগতেছে না, শান্তিও লাগে, তোমাদেরও লাগে আমারও লাগে। আচ্ছা, একটা প্রিজমের প্রিজম কোণ হচ্ছে এবং ন্যূনতম বিচ্যুতি কোণ হচ্ছে যথাক্রমে 4 ডিগ্রি এবং 30 ডিগ্রি। প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক হচ্ছে কত হবে। আরেকটা সূত্র চলে আসছে এখন আমার। এখন আমি তোমাকে আগে বুঝাই যে ন্যূনতম বিচ্যুতি কোণ, প্রিজম কোণ, এই সকল হাবিজাবি জিনিস আসলে কি। মনে করো যে এটা হচ্ছে আমার একটা প্রিজম, ওকে, এটা একটা প্রিজম। মনে করো আমি হচ্ছে একই বর্ণের একটা আলো সবসময় ফেলতেছি। তো মনে করো একবার এই কোণে ফেলবো, একবার এই কোণে ফেলবো, একবার এই কোণে ফেলবো, এরকম ফেলে আমি দেখা ট্রাই করব যে এদের বিচ্যুতিটা কেমন হয়, এখান থেকে বিচ্যুতি হবে। তো তা আমার টার্গেটই থাকবে যে যেই কোণের জন্য, মনে করো এই কোণে ফেললাম এবং তার বিচ্যুতি মনে হলো মাত্র এতটুকু হয়েছে, যেই কোণটার জন্য, যেই কোণের জন্য আমার হচ্ছে বিচ্যুতি কোণটা, বিচ্যুতি কোণটা সবচেয়ে কম হয়, সেটাই হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। কোনটা ন্যূনতম, এই যে ধরো এটা ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ। যেই কোণের জন্য বা যেই আপাতন কোণের জন্য বিচ্যুতিটা সবচেয়ে কম হয়, সেটাই ন্যূনতম বিচ্যুতি কোণ। যে মনে করো আমি ফেললাম, দেন মনে করো 2 ডিগ্রি বিচ্যুতি হয়েছে, অন্য কোনো একটা অ্যাঙ্গেলের জন্য মনে করো 10 ডিগ্রি হয়েছে, তাহলে আমি নিব কোনটা, 2 ডিগ্রি যেখানে বিচ্যুতি কম হয়েছে তার জন্য এইটা। এবার যদি বলা হয় যে আমার প্রিজম কোণ, এটাকে বলা হয় প্রিজম কোণ বা প্রতিসরণ কোণ, অর্থাৎ প্রিজমের উপরে যেই কোণটা আছে এটাকে আমরা বলি প্রিজম কোণ, ঠিক আছে, এটা হচ্ছে প্রিজম কোণ। এখন প্রশ্ন আসে হচ্ছে যে কিভাবে তুমি প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক বের করবা বা ন্যূনতম বিচ্যুতি কোণের জন্য একটা সূত্র আছে, সূত্রটা লিখে দেই, দেখো সূত্রটা হচ্ছে মিউ। মিউ হচ্ছে কি, মিউ হচ্ছে আলোর না, কিন্তু মিউ হচ্ছে এই যে উপাদানের প্রতিসরাঙ্ক, প্রিজমটা যেই উপাদানে হয়েছে তার প্রতিসরাঙ্ক, মিউ হচ্ছে উপাদানের প্রতিসরাঙ্ক। ফাইন, আচ্ছা, সো মিউ সমান সমান কি, মিউ সমান সমান লিখবো এইভাবে যে সাইন নিব, ওকে, সাইন, এবার নিব এ প্লাস ল্যামডা এম। এই ল্যামডা এম কোনটা, ন্যূনতম বিচ্যুতি কোণকে আমরা বলি ল্যামডা এম, ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, ন্যূনতম বিচ্যুতি কোণ, যেটাকে কি বলা হচ্ছে ল্যামডা এম। আচ্ছা, ডিভাইডেড বাই 2 দিলাম, এবং ডিভাইডেড বাই দিব কোনটা, ডিভাইডেড বাই দিয়ে দিলাম হচ্ছে সাইন অফ a/2, ওকে। এটা হচ্ছে সূত্র, এতটুকু সূত্র বুঝলেই কাজ শেষ, কেল্লা ফতে, ওকে। এতটুকু সূত্র মাথায় রাখতে পারবা কিনা আমাকে বলো, এতটুকু সূত্র মাথায় রাখতে হবে আমাকে, ওকে। সো সূত্রটা বুঝাতে পারছি, এ মানে হচ্ছে তোমার যে প্রিজম কোণ সেটা। এখন আসো একটু বসাই মিউ এর মান কত, তা আমাকে বলো যে এ হচ্ছে কত, এখানে সাইন অফ, তুমি দেখো এখানে হচ্ছে সাইন এ হচ্ছে কত, প্রিজম কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসাইলাম, ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসাইলাম, বাই 2 ডিভাইডেড বাই সাইন অফ কত, প্রিজম কোণ বাই 2, 60 ডিগ্রি বাই 2 কত আসছে, সাইন 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। সাইন 45 এর মান কত 1/√2, আর সাইন 30 এর মান কত 1/2। তো ফাইনালি এটা কত আসছে দেখো 2/√2। 2/√2 মানে কি √2, আর √2 এর মান কত 1.41। আমি কি বুঝাইতে পারছি কিনা, যে এটাই হচ্ছে মেইনলি, এইভাবে আমাদের প্রসেসটা ফলো করতে হবে, রাইট। এভাবে হচ্ছে আমার কি করতে হবে, যে প্রসেসটা ফলো করতে হবে, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে স্টার্ট করব, ওকে। আচ্ছা, এইখানে তোমার তো এটা লাগতেছে না, এটা হচ্ছে তোমার 20। এবার আসো হচ্ছে 21 নাম্বারটাতে, আমরা 21 নাম্বারটা এখনই হচ্ছে শুরু করব,
এবার আসছে হচ্ছে যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে তুমি বেশি বিবর্ধন হচ্ছে পাইতে চাচ্ছ। তো এই জন্য হচ্ছে তোমার কি করতে হবে, তা আমরা একটু এখানেও লিখি, এটা আরেকটা সূত্র, অর্থাৎ লাস্ট কয়েকটা কোয়েশ্চেন ধরে কিন্তু আমরা অনেক বেশি সূত্র পড়তেছি। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে যে বিবর্ধনের সূত্র সেটা হচ্ছে কোনটা, ভি বাই এফ নট মাইনাস ওয়ান, ওয়ান প্লাস ডি বাই এফ ই, এবং সামনে একটা মাইনাস থাকবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বিবর্ধনের সূত্র। আবার আমরা সরল অনুবীক্ষণে তিনটা পাইছি, আবার ওই জটিল অনুবীক্ষণ সরি তোমার হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রে গিয়ে স্পষ্ট দর্শনের জন্য বা অসীম দর্শনের জন্য আবারও পাইছি এখানে একটা। তো এগুলো হচ্ছে এই জন্যই বলছি পাশাপাশি খাতায় লিখবা আর পড়বা, লিখবা আর হচ্ছে পড়বা। তো এটা হচ্ছে কত আসছে, ভি বাই এফ নট মাইনাস ই এবং হচ্ছে ওয়ান প্লাস ডি বাই এফ ই। ওকে, তো এটা হচ্ছে আমাদের সূত্র। এখন তুমি জানতে চাও যে কিভাবে বেশি বিবর্ধন পাবা, একটু দেখি কি করতে হবে। তো এখানে দিচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্ব বেশি হবে, অভিনেত্রীর ফোকাস দূরত্ব কম, অভিলক্ষের ফোকাস দূরত্ব কম বেশি, মানে আমাকে এখানে দেখতে হবে যে এফ নট বা এফ ই এদের কিরকম পরিবর্তন করলে আমি যেন আমার বিবর্ধনটা অনেক বেশি পাই, এটাই হচ্ছে আমার টার্গেট। তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যালি আসি, এবার একটু ম্যাথমেটিক্স চিন্তা করো, এখানে পুরোটা চিন্তার উপর, ঠিক আছে। আমি যদি এফ নট, আমি মনে করো এম বাড়াইতে চাই, এম বাড়াইতে হলে কি করতে হবে, এর মানও বাড়লে আর এর মানও বাড়লে আমার সুবিধা। মনে করো 3 আর 3 এর গুণফলের চাইতে 5 আর 5 এর গুণফল বেশি না, তাহলে এই দুইটার মান আমাকে বাড়াইতে হবে। কি বলতে পারি, ভি বাই এফ নট মাইনাস ই এটা, এবং হচ্ছে ওয়ান প্লাস টি বাই এফ ই। কি করতে হবে, মান বাড়াতে হবে, মান বাড়াই, মান এদের মান বাড়াইলেই আমার মেইনলি বিবর্ধনটা বাড়বে, বুঝতে পারছো? ওকে, এই নেগেটিভটা আসলে কিছু না, নেগেটিভ বলতে বোঝায় যেটা মানে এম নেগেটিভ হলে বুঝতে হবে যে সেখানে একটা বাস্তব হয়েছে বিবর্ধনটা বা হচ্ছে বস্তুটা বাস্তব হয়েছে, এতটুকুই জাস্ট। সো দেখো ভি বাই এফ নট মাইনাস ওয়ান, এটার মান কিভাবে বাড়াবা, বিয়োগ ফল। তো মনে করো তুমি 5-এর চাই থেকে 1 বিয়োগ দিলা, হইলো কত 4, তুমি 10-এর থেকে 1 বিয়োগ দিলা 9, তাহলে আমার কি করতে হবে, ভি বাই এফ নট এর মান বাড়াইতে হবে, এফ নট বাড়াইতে হবে। এখন ভি বাই এফ নট বাড়ানোর জন্য কি করতে হবে, এফ নট এর মানটা কমাইতে হবে। দেখতে পারছো কি করছি, দুইটার গুণফল বাড়াইতে হবে, মানে দুইটাই বাড়াইতে হবে। তার মানে ভি বাই এফ নট মাইনাস ওয়ান বাড়াইতে হবে। এটা বাড়াবো কেমনে, ভি বাই এফ নট যদি বাড়াই সেই ক্ষেত্রে বাড়লো। এটা বাড়াবো কেমনে, এটাও সেম, ডি বাই এফ ই যেটা সেটা বাড়াইতে হবে। আর এফ ই বাড়াইতে হলে কি করতে হবে, এফ ই কমাইতে হবে, বা আই পিসের যে ফোকাস লেন্থ, ফোকাস দূরত্ব, সেটা হচ্ছে কমাইতে হবে। তাহলে আমি কি বলতে পারি, দুইটারই মান কমাইতে হবে না। দেখছো কিভাবে অ্যাপ্রোচ করলাম, যে অভিলক্ষ্য এবং অভিনেত্রী উভয়েরই ফোকাস দূরত্ব কমাবো, উভয়টাই যদি কমাই কি হবে, দুইটার হচ্ছে মানে ওয়ান প্লাস ডি বাই এফ ইও বাড়বে, ভি বাই এফ ই মাইনাস ওয়ানও বাড়বে, দুজনের গুণফলও বাড়বে, এমও ফাইনালি বাড়বে। ফাইনালি হচ্ছে খুবই ইজিলি আমরা ওটা ইয়ে করতে পারি, বুঝতে পারছো? ওইভাবে হচ্ছে চিন্তা করতে হবে। একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা 100, এর অভিনেত্র দ্বারা বিবর্ধন যদি 5 হয়, অভিলক্ষ্য দ্বারা বিবর্ধন, আমি বলি কি যে চিন্তা করো এখানে দুইটা লেন্স আছে না, তো একটা তো বিবর্ধন আমরা এইটা দেখছি, এই বিবর্ধনও দেখছি, আরেকটা সূত্র আছে বিবর্ধনের, আবারও একটা সূত্র, বাবা এখানে কি সূত্রের উপর সূত্র। আমরা বলি কি যে তোমার অভিলক্ষ্য দ্বারা যে বিবর্ধন গুণ হচ্ছে অভিনেত্র দ্বারা যে বিবর্ধন, সেটা এই দুইটা মিলে হচ্ছে টোটাল যে বিবর্ধন। মানে হচ্ছে কি, মনে করো আমার এক বন্ধু, সামনে তো অভিলক্ষ্য আছে, সে মনে করো 5 গুণ করছে, আমি আবার ওই 5 গুণ রে 4 গুণ করছি। চিন্তা করো আগে এই বস্তুটার দৈর্ঘ্য ছিল 1, অভিলক্ষে যাওয়ার পরে সেটা 5 হয়েছে, অভিলক্ষের ওই 5টা কত হয়েছে, অভিনেত্রে যাওয়ার পরে আরো হয়েছে 4 গুণ, মানে 20 গুণ হয়েছে। তাহলে আদি অবস্থার কত গুণ হয়েছে, 1-এর থেকে 20 হয়েছে, মানে কি টোটাল গুণফলটা হয়েছে সব মিলে। তাহলে এটাই হচ্ছে টোটাল বিবর্ধনটা হবে। তাহলে আমাকে এখানে প্রশ্ন মতে কি আসে, যে টোটাল বিবর্ধন হচ্ছে 100, যেখানে আমার অভিনেত্র করছে কত, অভিনেত্র করছে 5, আর অভিলক্ষ্য আমাকে বের করতে হবে। তাহলে এটা অভিলক্ষ্য আর অভিনেত্র হচ্ছে 5, তাহলে অভিলক্ষ্য কতটুকু করছে, অভিলক্ষ্য করছে 100/5 বা হচ্ছে 20। অভিলক্ষ্য কি করছে, অভিলক্ষ্য করছে হচ্ছে 100/5 বা হচ্ছে 20, এবং তোমাদের এখানে এটা 20ই দেওয়া আছে, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, সো এবার আসি হচ্ছে পরেরটায়, যে একটা নভ দূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় গঠিত হয়। দেখো এখানে কি আমি চিত্রটা অ্যাড করছি কিনা, হ্যাঁ চিত্রটা অ্যাড করছি, তুমি একটু দেখো যে তোমরা হয়তো বা এটা জানো যে যদি হচ্ছে আমি এরকম একটা লেন্স আমার কাছে থাকে, যে মনে আছে আমরা বিভিন্ন ধরনের ভাগে ভাগ করতাম, 1 2 3 4 5, একটা সূত্র তোমাদের ক্লাসেও আমি দেখাইছিলাম। কি বলতো, যে আমি হচ্ছে মনে করো আমার এই যে লেন্সটা আছে কয়েকটা ভাগে ভাগ করি, একটু দেখাই দিই তোমাদের, ওকে তাহলে মোটামুটি সুবিধা হবে। আচ্ছা আমি তাহলে আরেকবার রাখি, যদি দেখাই দিই তাহলে সুবিধা পাবা। এটা দেখাই দিলাম, আমি আর পরে তোমাদের দেখাবো না এটা। এইটা হচ্ছে মনে করো একটা আমার ফোকাস বা এটা একটা লেন্স, খুবই বাজে চিত্র রাখছে যদিও। এটা মনে করো একটা,
প্রধান অক্ষ। এখন এটা হচ্ছে মেরু, প্রধান মেরু। এখন এখানে আমি কয়েকটা পয়েন্ট দিব, দেখো এটা হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব থাকবে বক্রতার কেন্দ্র। ওকে, এটা হচ্ছে প্রধান অক্ষের এক্সটেনশন অংশ। আচ্ছা, আমরা বলছি আমরা এখানে মেইনলি 6টা জায়গাকে চিহ্নিত করি। কয়টা? 6টা জায়গাকে। একটা মনে করো অসীম, অসীমে আসলে আমি তাকে 1 ধরি। এই যে আমার বক্রতার কেন্দ্র এর বাহিরে যদি থাকে বাট এদের সমান্তরালে, অর্থাৎ যেই প্রধান অক্ষ তার সমান্তরালে আছে, সেক্ষেত্রে আমরা কত বসাইলাম? n সমান সমান বসালাম 2 নাম্বার পজিশন। এটা ধরো লেখা এখানে হয়নি, আমি জাস্ট তোমাকে লেখাই। এটাকে আমরা 2 নাম্বার পজিশন বললাম। এই যে বক্রতার কেন্দ্র সেটাকে আমরা কয় নাম্বার পজিশন বললাম? 3 নাম্বার। এটাকে সি বললাম ধরো। আর এটা ফোকাস। ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানের জায়গাটাকে আমরা 4 বলতেছি, 4 নাম্বার পজিশন। ফোকাসকে আমরা কত বলবো? 5 নাম্বার পজিশন বলবো। ফোকাসের পরে এদের মাঝখানের পুরো জায়গাটাকে আমি 6 নাম্বার পজিশন বলছি। এখন ঘটনা কি? প্রত্যেকের যোগফল 6 হবে। প্রত্যেকের যোগফল 6, যেই পজিশনেই থাকুক যোগফল হচ্ছে 6 হবে। চিন্তা করো, অসীমে আছে, অসীমে আছে, তাহলে অসীমে আসলে বস্তুর প্রতিবিম্ব কই হবে? অসীম মানে হচ্ছে 1-এ আছে, তাহলে আমরা 6 করতে হবে যোগফল, তাহলে কি হবে? ফোকাস। তাহলেই হচ্ছে 6 হবে। তাহলে আমি এই 5টা হচ্ছে কি? 5টা হচ্ছে ফোকাস, তাই না? মনে করো তুমি 2 নাম্বার পজিশনে আছো বা তুমি বক্রতার কেন্দ্রের বাইরে আছো, সেক্ষেত্রে তুমি কত যোগ করবা? 4। তাহলে তুমি কি বলবা? যে এই যে সি এবং এই যে এফ, এদের মাঝখানে তোমার প্রতিবিম্বটা তৈরি হবে। ওকে, তারপর তুমি চিন্তা করো যে 3, 3 এবং 3ই যোগ হবে, তার মানে তুমি যদি এইখানে রাখো তাহলে এই সাইডে আসার পরে এই যে এই জায়গায় ফোকাসটা তৈরি হবে, মানে সিতেই তৈরি হবে। সি এর এই পাশে তো সি আর এফ আছে, তাই না? তাহলে সিতেই তৈরি হবে, সিতেই। যদি মনে করো 4 নাম্বার পজিশনে আসো, তখন সেটা কই হবে? 2 নাম্বার পজিশনে হবে। 5 নাম্বারে আসলে 1 নাম্বার, মানে ফোকাসে রাখলে, এটাই আমার মেইন টার্গেট। ফোকাসে রাখলে সে কই তৈরি হবে? অসীমে তৈরি হবে। আর 6 নাম্বার একটু এখানে সাইড করে লিখে বলে দিই তোমাদের, এইখানে যারা আছে সবাই বাস্তব। শুধুমাত্র 6-এর সাথে দেখো 0, 0 পজিশনকে আমরা পড়ছি কোথাও? পড়ি নাই। তাহলে 6 নাম্বার পজিশনে রাখলে সেটা একটা অবাস্তব বিম্ব তৈরি হবে, বাকি সবাই বাস্তব। ঠিক আছে, এখানে প্রত্যেকে বাস্তব, প্রত্যেকে এখানে হচ্ছে বাস্তব। পিছিয়ে যাইতে পারে বাট নোট দেওয়ার সময় তোমরা দেখে নিতে পারবে, সমস্যা নেই। তাহলে এরা হচ্ছে অবাস্তব 6 নাম্বার পজিশন, অর্থাৎ এই পজিশনে আসলে অবাস্তব হবে সেটা। ওকে, ছোট্ট করে একটু বলে দিলাম, বাট নর্মালি মোটামুটি এইটাই। ওকে, আরেকটু যদি তোমাদের এখানে অ্যাড করে দিই, যদি আমি চিত্রটা এখানে অ্যাড করতে পারি কিনা, আমি জাস্ট তোমাদের হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজে দেখাই। ওকে, একটা ব্ল্যাঙ্ক পেজে দেখাই, একটু খেয়াল রেখো তোমরা। একটা মনে করো ব্ল্যাঙ্ক পেজ নেই, একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ওকে, সো আমি তোমাদের একটু বলি যে এখানে আমার বিবর্ধনের একটা ব্যাপার আছে। বিবর্ধনের ব্যাপার জাস্ট একটা দিয়ে বুঝাই দিই, বুঝে যাবা। তো মনে করো এইটা হচ্ছে আমার একটা লেন্স। লেন্সে কি হয়েছে? লেন্সে মনে করো আমি কয় নাম্বার পজিশনে রাখছি? 2 নাম্বার পজিশনে রাখছি। এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, এটা মনে করো ফোকাস। তো এটা কয়? 2 নাম্বার পজিশন। তো সে এরকম যাবে, যাওয়ার পরে সে কয় নাম্বার পজিশনে গঠন হবে জানো? সে মনে করো হচ্ছে এটা আমার ফোকাস, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তাহলে সে হচ্ছে এই যে এই জায়গায় তৈরি হবে। ওকে, এই জায়গায় তৈরি হবে, 2 এবং 4 নাম্বার পজিশনে তৈরি হবে, এইভাবে তৈরি হবে। তুমি আমাকে বলো যে বিবর্ধন মানে কি? বিবর্ধন মানে হচ্ছে ভি বাই ইউ। তার মানে এইখান থেকে এখানের দূরত্ব আর এইখান থেকে এখানের দূরত্ব, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ওকে, তাহলে আমি কি বলতে পারি যে যখন বস্তুটা 2 নাম্বারে এবং 4 নাম্বারে গঠিত হয়েছে, 4 নাম্বারের দূরত্ব কম না, মানে ভি কম এবং ইউ বেশি, তাহলে এমটা কি হবে? খর্বিত হবে না? মানে এম এর মান যখনই 1-এর চাইতে কম হয়, এটা তো 1-এর চাইতে কম হবে, তাহলে এটা খর্বিত হবে, রাইট? খর্বিত হবে। তো মনে করো তুমি 3 নাম্বার পজিশনে রাখছো। 3 নাম্বার পজিশনে রাখলে কি হবে? এইখানে এবং এইখানে দুইটার দূরত্ব সেম হবে, 3 আর 3। তাহলে হচ্ছে কি হবে? তোমার সেম সাইজের হবে, এম সমান 1 হবে। আবার মনে করো 2 নাম্বার পজিশনে রাখছো, বা এখানে তোমার কয় নাম্বার? এখানে হচ্ছে 4 নাম্বার পজিশনে রাখছো। 4 নাম্বারে রাখলে এখানের হচ্ছে কয় নাম্বার? এখানে তোমার হচ্ছে এই যে 2 নাম্বারে হবে, মানে আরো বেশি দূরত্ব, তখন ভি বেশি ইউ কম, বড় হবে। ঠিক আছে, এটা মেইনলি। সো এত কিছু এখানে বলার এত উদ্দেশ্য নাই, এটা মেইনলি ডিটেল ক্লাস নিবও না, বাট এতটুকু যদি আইডিয়া রাখতে পারো হেল্প পাবা অনেক বেশি। তাহলে আমি তোমাকে একটা জিনিস এখান থেকে বলতে চাই, শুনো। যদি তুমি স্থান অনুসারে বিবর্ধন পাইতে চাও, ঠিক আছে, স্থান অনুসারে, স্থান অনুসারে আবার বলছি, স্থান অনুসারে বিবর্ধনটা কেমন হবে? যে আমরা বলবো স্থান 1
প্রথম স্থান বাই দ্বিতীয় স্থান, ঠিক আছে? কি বলছি? প্রথম স্থান বাই দ্বিতীয় স্থান, এটাই বিবর্ধন হবে। জিনিসটা কি চিন্তা করো একটু, দেখো মনে করো 2 নাম্বার পজিশনে রাখছি, সে তৈরি হয়েছে কোথায়? 4 নাম্বার পজিশনে। আবার চলে গেল আমি তো ইয়াতে করছি, দেখো আমি কি বলছিলাম, বিবর্ধন হচ্ছে কি, এটা লিখে দিই এখানে, স্থান 1 বাই স্থান 2। মনে করো তুমি 4 নাম্বার 2 নাম্বার পজিশনে আছো, এখানে তৈরি হবে 4 নাম্বার পজিশনে, তাহলে 2/4 1/2, তাহলে বিবর্ধন কি হবে? খর্বিত হবে, বাড়বে না। স্থান যদি 3 নাম্বার হয় তাহলে স্থান 2 কত? 3ই হবে, তাহলে 3/3 কত? 1, সমান হবে। স্থান 4-এ চলে গেছো, 4-এ যাওয়ার পরে তোমার তৈরি হয়েছে কোথায়? 2 নাম্বারে, তাহলে 4/2 মানে কি? 2, তার মানে 1-এর চাইতে বড়, বিবর্ধিত হবে। ফাইন, ওকে। একটা কোয়েশ্চেন বুঝাইতে গিয়ে আমি অন্য কনটেক্সটের কোয়েশ্চেনটা বুঝাই ফেলছি, বাট এটা ইম্পর্টেন্ট ছিল। নবদূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? দেখো, স্বাভাবিক ফোকাসিং যখন হয়, আমি বলি চূড়ান্ত প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়। দেখো, স্বাভাবিক ফোকাসিং যখন হয় তখন মেইনলি এইখানে আসলে বিম্বটা থাকে, ঠিক আছে? মানে এইখানে আসলে বস্তুটা থাকে। তো এই চোখটা কি দেখবে? যে একটা বস্তু ফোকাসে আছে, আর ফোকাস মানে কি? 5 নাম্বার পজিশন। আর ফোকাস 5 নাম্বার পজিশনে, এইখানে যদি কোনো একটা বস্তু থাকে, তোমার এই যে চোখ, এই যে আমার চোখটা আছে, চোখ আবার রাখবো তো ঠিক মতো, আচ্ছা ঠিক আছে। এই চোখটা কি দেখবে? ফোকাসে কোনো বস্তু থাকলে সে আসলে কোনো বস্তুকে 1 নাম্বার পজিশনে দেখবে, আর 1 নাম্বার পজিশন আসলে কোনটা? অসীম। এত পেঁচানোর কিছুই ছিল না, আমি অনেক বেশি এখানে এক্সেস বলছি, জানি আমি, তারপরে এটা ইম্পর্টেন্ট, তারপরে এটা ইম্পর্টেন্ট, ওকে। সো তোমরা যেটা মেনলি মনে রাখবা যে যদি হচ্ছে কোনো একটা মানে এখন আমি নর্মালি মানে প্রিসাইজ করি জিনিসটা কি, যে কোনো একটা বস্তু আছে, সে হচ্ছে অসীম দূরত্বের স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় হইতেছে? অসীমে। এটা হচ্ছে বস্তু, আর প্রতিবিম্ব হচ্ছে এই সাইডে, প্রতিবিম্ব হচ্ছে অসীমে। কেন প্রতিবিম্ব অসীমে? কারণ বস্তুটা মেইনলি ফোকাসে আছে। এই কনসেপ্টটা পরে লাগবে, এই কনসেপ্টটা পরে লাগবে, ওকে, কনসেপ্ট পরে লাগবে। সো আমরা বলতে পারি কি এটা হচ্ছে অসীমে। চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? অসীমে গঠিত হচ্ছে, ওকে। একটা নবদূরবীক্ষণ যন্ত্রের লেন্স দুটির ক্ষমতা 0.5 ডায়াপ্টার এবং 20 ডায়াপ্টার, যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা হচ্ছে কত হবে? দেখো, যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা তুমি বের করতে চাও, বিবর্ধন ক্ষমতা মানেই বিবর্ধন, ঠিক আছে? বিবর্ধন ক্ষমতা যা, বিবর্ধন সেম কথা, আলাদা কিছুই না। সো আমরা একটা জিনিস জানি যে ক্ষমতা মানে হচ্ছে কি, বলো? সো পি হচ্ছে 1/f। তাহলে এইখানে আমার কাছে ক্ষমতা দেয়া আছে, আমি আসলে যন্ত্রটার কি বের করতে পারি? আমি যন্ত্রটার হচ্ছে তোমার এখান থেকে ফোকাস দূরত্ব বের করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে একটু ফোকাস দূরত্ব বের করে দেখি কি হবে, ওকে। তাহলে ফোকাস দূরত্ব বের করি, P1 থেকে একটা ফোকাস পাবো F1। আচ্ছা, তো সেটা কত আসে? F1 সমান সমান হচ্ছে 1/P1। তাহলে কত আসে? 1/0.5 ধরো দিলাম, কত হইলো? 2 হইলো। এটা হচ্ছে 2, কি আসছে সেটা? F এর মান, এটা F এর মান, কিন্তু F এর মান হচ্ছে 2। এবার মনে করো P2 থেকে লিখতে পারি, P2 সমান সমান 1/F2। সেই ক্ষেত্রে F2 সমান সমান কি? F2 সমান সমান হচ্ছে হবে 1/P2। 1/P2 মানে হচ্ছে কোনটা? 1/20। এটার মান কত আসে? 0.05, ওকে। কারণ দেখো এই যে 100/20 করলে 10⁻² থাকে, মানে 0.05 এর সাথে মেইনলি অ্যাটাচড হয়। আচ্ছা, এখন আমার যে নবদূরবীক্ষণ যন্ত্র, তার বিবর্ধন ক্ষমতা বা বিবর্ধন মানে কি? FO/E, লন, অভিলক্ষ্য বাই নেত্র, ওই, ঠিক আছে, ওই। আচ্ছা, এখন আমার প্রশ্ন আসে, ভাই এখানে তো 2টা ফোকাস দূরত্ব আছে, কোনটা অভিলক্ষ্য কোনটা অভিনেত্র, কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? পেন খেয়ে গেলাম, তাই না? একটু বেশ পেন খেয়ে গেলাম, এখানে FO কোনটা আর হচ্ছে FE কোনটা, বুঝাই। দেখো, এইখানে আমি হয়তোবা একটা তোমার তোমার একটা স্লাইড অ্যাড করি, ঠিক আছে? একটা স্লাইড অ্যাড করে দেন তোমাদের বুঝাই এটা। দাঁড়াও আমি একটু স্লাইডটা অ্যাড করে নিই, ওকে, স্লাইডটা অ্যাড করে নিই। আচ্ছা, সো একটু স্লাইডটা অ্যাড করে ফেলছি, এখন তোমাদের দেখাই জিনিসটা হচ্ছে কি। 2টা ঘটনা তোমাদের এখানে দেখাবো, দূরবীক্ষণ এবং অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে। দূরবীক্ষণ যন্ত্র এবং অনুবীক্ষণ যন্ত্র, 2টার ক্ষেত্রে একটা বেসিক পার্থক্য আছে। 2টার ক্ষেত্রে আমি আসলে কি ব্যবহার করি? 2টার ক্ষেত্রে ডেফিনেটলি হচ্ছে আমি 2টা লেন্স ব্যবহার করি, তাই না? 2টা লেন্স ব্যবহার করি। 2টা লেন্সের ক্ষেত্রে আমি তোমাদের দেখাই কি আসবে এখানে। একটা হচ্ছে অভিলক্ষ্য, যেটা লক্ষ্যের দিকে থাকে, একটা অভিনেত্র। অনুবীক্ষণ যন্ত্র ঠিক একইভাবে, একটা থাকে অভিনেত্র, একটা থাকে অভিলক্ষ্য, ঠিক আছে? এটা লক্ষ্য, এটা হচ্ছে নেত্র, এটা লক্ষ্য, এটা হচ্ছে নেত্র। আমি ক্লাসেও এটা বুঝাইছি, আবারও একবার বুঝাই দিচ্ছি তোমাদের। দেখো,
আমার একটা কথা মনে রাখবা, যে যে যেমন সে তার সাথে বন্ধুত্ব করে। যে যেমন, হলুদ কালিতে লিখি, ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? যে যেমন সে তেমন মানুষের সাথেই বন্ধুত্ব করে, তেমনই বন্ধুত্ব করে। অথবা মনে রাখতে পারো যে জিনিসটা বলি, ছোটরা ছোটদের সাথে বন্ধুত্ব করে, ছোটরা ছোটদের সাথে বন্ধুত্ব, ঠিক আছে? ছোটরা ছোটদের সাথে বন্ধুত্ব করে। আর তাহলে বড়রা কাদের সাথে বন্ধুত্ব করে? বড়রা বড়দের সাথে বন্ধুত্ব করে। ওকে, এতটুকু মাথায় রাখো, তাইলে আর তোমার হচ্ছে প্যাচ লাগবে না, কারণ এখানে একটা প্যাচ আছে। আমি কি বলি, তোমার আমাকে বলো, দূরবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ্য দিয়ে কি দেখি? সূর্য, মহাকাশ, গ্যালাক্সি, এগুলা দেখি। এগুলো কি অনেক বড় বস্তু না? বড় বস্তু। ওই বড় বস্তুর তুলনায় তোমার যে চোখটা, সেটা কি অনেক ছোট না? ছোট। তাই আমরা বলবো যে দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অভিলক্ষের ফোকাস দূরত্ব হচ্ছে বড় এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব কম। একইভাবে অভিলক্ষের উন্মেষও বড় এবং এর হচ্ছে কি, উন্মেষও হচ্ছে কম। আমার চোখটা তো এর তুলনায় ছোট। এবার চিন্তা করো, আমি দেখবো পরমাণু, পিঁপড়া, একটা মনে করো পরমাণু দেখবো অভিলক্ষের সাহায্যে অনুবীক্ষণ যন্ত্রে, আর সেই তুলনায় আমার চোখটা কি বেশ বড় না? বড়। তাহলে এই অভিলক্ষের সাথে কি আছে? ছোট জিনিস, তাহলে অভিলক্ষ ছোটদের সাথে বন্ধুত্ব করবে। আমার ওইটার তুলনায় দেখো চোখটা বড়, তাহলে এই যে নেত্র, বড়দের সাথে বন্ধুত্ব করবে। তাই এখানে অভিলক্ষটা কি হবে? এফ হচ্ছে কম, উন্মেষও হচ্ছে কি হয়? কম। আর এখানে নেত্র কি হয়? নেত্র হচ্ছে এফ বড়, বা ফোকাস দূরত্ব, এই লেন্সটার ফোকাস দূরত্ব বড়, এই লেন্সটার উন্মেষ বড়। আমি আশা করি হচ্ছে তোমাদের এটা বুঝাইতে পারছি। ওকে, এখন তাহলে তো কোয়েশ্চেনের আনসার হয়ে গেছে। বলো, এইখানে যদি এটা দূরবীক্ষণ যন্ত্র হয় যার এফ বড়, সে কি হবে? বড়দের সাথে বড়রা। বড় কোন দিকে থাকে? অভিলক্ষের দিকে। তাহলে এটা কি হবে? অভিলক্ষ, বা হচ্ছে এফ অবজেক্টিভ। আর এটা কি হবে? আইপিস, ছোট। তাহলে এফও বাই এফই কত হচ্ছে এটা? এটা হচ্ছে মেইনলি 2/0.05। ওকে, সেটা মেইনলি তোমার ফাইনালি আসবে কত? 40। ওকে, 2/0.05 ইজ ইকুয়াল টু কত? 0.40 আসতেছে। ওকে, আমি আশা করি বুঝাইতে পারছি। বুঝতে পারছো কিনা মানে জানা হয় এখন যে ভাই বুঝতে পারছি, যদি আমি অনেক বেশি দুইটা কোয়েশ্চেন যাবো তো অনেক এক্সেস বলছি আর কি, বাট এতটুকু দরকার আছে, নাহলে পরীক্ষার হলে প্রচুর ব্যাচ খাবা, প্রচুর ব্যাচ। ওকে, কাচের মধ্য দিয়ে বিভিন্ন বর্ণের আলো পরিভ্রমণ করলে কোন বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি হবে? আমাকে বলো। আলো নর্মালি কি, সি ইজ ইকুয়াল টু ভি, বা আমরা বলি ফ্রিকোয়েন্সি লিখি তোমাদের সুবিধার জন্য, ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা। তাহলে ফ্রিকোয়েন্সি তো নর্মালি সেমই থাকে, তাহলে সি হচ্ছে প্রপোর্শনাল টু ল্যামডা, যার ল্যামডা বেশি তার সি বেশি। এখন আমাকে বলো, কার আলোর বেগ সবচেয়ে বেশি হবে? যার ল্যামডা সবচেয়ে বেশি। বেনি আসহ কলা, তাহলে লাল বর্ণের হচ্ছে ল্যামডা সবচেয়ে বেশি, তাই তার আলোর বেগটাও সবচেয়ে বেশি হবে, কারণ কি এটা ল্যামডা সবচেয়ে বেশি। একটি সমবাহু ত্রিভুজের প্রিজমের প্রতিসরাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ হচ্ছে কত হবে? আচ্ছা, আমাকে বলো যে ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে চাই, সূত্রটা মনে আছে? সূত্রটা করি আসো। সো প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ সমান সমান দেয়া আছে হচ্ছে √2, এবং আর কিছু দেয়া নেই, সমবাহু ত্রিভুজ দেয়া আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণের মান হচ্ছে কত? 60 ডিগ্রি না? তাহলে আমরা কি বলতে পারি যে প্রিজম কোণ হচ্ছে 60 ডিগ্রি। ডান। এখন ন্যূনতম বিচ্যুতি কোণ ল্যামডা এম বের করব। তাহলে আমরা বলতে পারি কি, মিউ হচ্ছে কোনটা? √2। তাহলে সাইন লিখলাম 60 ডিগ্রি, রাইট, প্লাস ল্যামডা এম, জানি না এটা কত, বাই 2, বাই হচ্ছে কত? সাইন অফ 60 ডিগ্রি বাই 2, এটা কত হয়? সাইন অফ 60 ডিগ্রি বাই 2, সাইন 30 হয়ে যায়। সাইন 30 মান হচ্ছে কত? 1/2। তাহলে আমরা এটাকে ডিরেক্টলি লিখি, ঠিক আছে? √2 ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন অফ তোমার 60 ডিগ্রি প্লাস ল্যামডা এম বাই হচ্ছে 2। আমাকে বলো √2/2 মানে হচ্ছে কোনটা? 1/√2। এই 1/√2 মানে কি বলতে পারবো? এটা মানে সাইন 45 না? তাহলে লেখা যায় কি, সাইন 45 ডিগ্রি সমান সাইন অফ 60 ডিগ্রি প্লাস ল্যামডা এম বাই হচ্ছে 2। ওকে, এবার আসো উপরে। তাহলে লেখা যায় কি, যে এইটা এটা সমান, তাহলে কি লেখা যায় যে 45 ডিগ্রি সমান 60 ডিগ্রি প্লাস ল্যামডা এম বাই 2। এখান থেকে যখন ল্যামডা এমটা বের করবা, এটা কত আসবে? 45 গুণ 2 90, 90 মাইনাস 60 30, 30 ডিগ্রি। তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণটা কত? 30 ডিগ্রি। ওকে, ইজি ইজি, একেবারে ইজি তোমার আসছে। তোমার 26 নম্বরের কত দিচ্ছে? এখানে 26 হচ্ছে, এখানে 30 দিচ্ছে, ফাইন।
ওকে, এটা লাগতেছে না, লাগতেছে না, লাগতেছে না। সূর্যের আলোর ক্ষেত্রে বিচ্ছুরণে কোন রংটি থাকে না? আমরা বলি কালো রংটা থাকে না, কারণ দেখো সূর্যের আলো আসতেছে সাদা আলো, তার মধ্যে কিন্তু দেখো লাল, কমলা, বেগুনি সবই থাকতেছে। আমরা তো বেনিয়া আসহ কলা পড়ি, কলা মানে কমলা, এটা দিয়ে কালো বুঝায় না, তাই হচ্ছে কালো রংটা থাকে না। সরু প্রিজমের ক্ষেত্রে কোনটি সঠিক? মনে করো আমি সরু প্রিজমের ক্ষেত্রে হচ্ছে আমার যে বিচ্ছুরণ কোণ, বলিনি ন্যূনতম বিচ্ছুরণ কোণ, জাস্ট নর্মালি বিচ্ছুরণ কোণ, অর্থাৎ কোন একটা আলো গেলে সে কি পরিমাণ হচ্ছে কোণে হচ্ছে বিচ্ছুরিত হবে, বা তার কোণটা কেমন হবে, বিচ্যুতি কোণটা কেমন হবে। ওকে, সো সেটা আমরা হচ্ছে বের করব। তো সেই জন্য যদি মনে করা হয় সরু প্রিজম হয়, সেই ক্ষেত্রে আমরা বলি যে আমাদের যেই এইখানে যে বিচ্যুতি কোণটা থাকবে, ঠিক আছে, নর্মালি এরকম যাওয়ার কথা ছিল বিচ্যুতি যে কোণটা, সেই বিচ্যুতি কোণের মানটা হচ্ছে এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। এ হচ্ছে কোনটা? এ হচ্ছে প্রিজমের কোণটা বা প্রতিসরণ কোণ বলবে। মিউ হচ্ছে কোনটা? এটা হচ্ছে প্রিজম কোণ, ঠিক আছে, প্রিজম কোণ। আর এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে প্রিজমের যে প্রতিসরাঙ্ক, অর্থাৎ এই যে বস্তুটা আছে তার যে মিউ হবে। আর এটা কোনটা? এটা হচ্ছে বিচ্যুতি কোণ, অর্থাৎ নর্মালি তার এরকম যাওয়ার কথা ছিল, সে এইখান থেকে এরকম বাঁকায় গেছে, এরকম যাওয়ার কথা ছিল, বাট সে বাঁকায় গেছে এইদিকে, তাহলে এইটা হচ্ছে আমার সেই বিচ্যুতি কোণটা হবে। এটাই হচ্ছে মিনলি একটা সূত্র। ওকে, তাহলে এটাও সূত্র আমি দিয়ে রাখলাম, এটা সূত্র, সূত্র এটা পড়ে রাখবা। যা আমি লিখতেছি নোট দিয়ে দিব, নোটের সময় তোমরা দেখে ফেলবা যে এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। এবার আমাদের কাছে যেটা আসছে যে পানীয় কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 এবং হচ্ছে 3/2। পানীয় কাচে আলোর বেগের হচ্ছে অনুপাতটা কত হবে? তোমাদের একটু যদি বলি, জাস্ট এখানে কিছুই না, তোমাদের এখানে মেইন ভুলটা কই হয় জানো? তোমরা মেইনলি এই যে অনুপাত না, অনুপাতে ঝামেলা করে ফেলো, কোনটা উপরে কোনটা নিচে, ফাইনালি দেখা যায় অ্যান্সার ঠিক মতো বের করতে পারো, বাট উল্টা হয় আর কি। তো উল্টা হলে অ্যান্সারও ভুল হয় তোমার, রাইট? আচ্ছা, সো এটা আর কিছুই না, জাস্ট তোমরা যদি একটু কমন সেন্স, একটা বেসিক কমন সেন্স কাজে লাগাইতে পারো, আর কিছু লাগবে না। কথাটা শুনো, কোনো একটা রুমে তোমার কাছে মনে করো অনেক লোক আছে, এখন সেই রুমে তোমার আসলে হাঁটতে কষ্ট হবে, রাইট? কোনো একটা রুম ফাঁকা পুরা, তোমার কিন্তু হাঁটতে খুবই সুবিধা। তার মানে কি, কোনো একটা জায়গার ঘনত্ব যখন বেড়ে যায় তখন আসলে গতি কমে যায়, ঘনত্ব যখন কমে যায় গতি তখন কমে যায়। এইখানে যে প্রতিসরাঙ্কটা, প্রতিসরাঙ্কটা কিছুটা আসলে তোমার ঘনত্বের মতো না, যে পানীয় কাচের প্রতিসরাঙ্ক এইটা, যার প্রতিসরাঙ্ক বেশি সে একটু ঘন। চিন্তা করো কাচের প্রতিসরাঙ্ক বেশি, কাচ কিন্তু সলিড, বেশি হার্ড বা শক্ত তোমার কাচের চাইতে। তো এইখানে আমি যে জিনিসটা বলতে পারি যে তোমার যে প্রতিসরাঙ্ক আছে, সেই প্রতিসরাঙ্ক আসলে কি? প্রতিসরাঙ্ক আসলে আলোর বেগ, বা আলো তো একটা বেগ তাই না, তো ওর ব্যস্তানুপাতিক হবে। ওর কি হবে? ওর ব্যস্তানুপাতিক হবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? মিউ প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু হচ্ছে সি, তাই না? আচ্ছা, এতটুকু মাথায় রাখো। মাথায় রাখার তো কিছু না, কমন একদম, কিন্তু এটা তোমার মনে রাখতে কষ্ট হবে না, ঠিক আছে, যে ঘনত্ব বেশি হলে যেটা। তাহলে এখান থেকে আমি বয়লের সূত্র মতো লিখতে পারি না, μ1 c1 ইজ ইকুয়াল টু μ2 c2। আমরা ম্যাথ এটা দিয়ে করব, তাহলে দেখো প্যাচ লাগবে না। ওকে, তাহলে কি লিখতে পারি? মিউ অফ ওয়াটার, ওয়াটারে আলোর বেগ সিডাব্লিউ, মিউ অফ গ্লাস, সি অফ গ্লাস, সেটাই। এখন বলছে কি পানীয় কাচে আলোর বেগের অনুপাত কত? তাহলে আলোর বেগের অনুপাত যখন করবো, পানিকে রাখবো উপরে, কাচকে রাখবো নিচে। কেন? কারণ পানি আছে আগে, ওই দেখো পানি আগে বলছে, তাহলে পানি ধরো যে সি ওয়াটার, সি গ্লাস, এটা কি হয়ে যাবে? মিউ গ্লাস বাই মিউ অফ ওয়াটার। তো গ্লাসের ইয়া কত? গ্লাস হচ্ছে তোমার কাচের 3/2, তাহলে 3/2 দিলাম। ওয়াটার কত? ওয়াটার হচ্ছে 4/3, 4/3 দিলাম, তাহলে কত হয়ে যায়? 9/4। এটাই হচ্ছে তোমাদের আনসার। ওকে, দেখতে পারছো? এভাবে তোমার মেইনলি প্যাচ লাগবে না, এই সকল কথাগুলো একটু ভালো মতো সাবধানে থাকবে। এটা হচ্ছে 9/8 হবে। তোমাদের কত দিছে? তোমাদের এটা 9/8 দিছে। ওকে, এইটা লাগবে না, লাগবে না, আচ্ছা লাগবে না। এরপরে হচ্ছে এটাও না। পুকুরে পানির ভেতর থেকে মাছকে কিছুটা উপরে দেখা যায় কেন? কারণ হচ্ছে এই তোমার প্রতিসরণের কারণে। প্রতিসরণের কারণে সইরা আছে কিছুটা, এটাই প্রতিসরণ। ওকে, একটা আতসী কাচের লেন্সের ফোকাস দূরত্ব 0.2 সেন্টিমিটার এবং বিবর্ধন 2.6 হলে ন্যূনতম কত দূরত্বে বই রেখে স্পষ্টভাবে পড়া সম্ভব হবে? আতসী কাচ মানে কি? আতসী কাচ মানে হচ্ছে, বলতো কি? সোজা হিসাব সরল অনুবীক্ষণ যন্ত্র, আর কিছুই না। সরল অনুবীক্ষণ। তাহলে আমাকে বলো, সরল অনুবীক্ষণ যন্ত্রে স্পষ্টদৃষ্টি ন্যূনতম দূরত্ব আছে, ফোকাস দূরত্ব আছে, বিবর্ধন আছে, এরকম কোন সূত্রটা আছে? পড়ছি আমরা একদম প্রথমে, এম সমান সমান 1+d/f। এখানে এম দেয়া আছে, এফ দেয়া আছে, তুমি বের করবা ডি। তাহলে এম কত? এম হচ্ছে 2.6, 1 d/f। এটা কি লেখা যায়? d/f
2.6 - 1 এগুলো মাথায় মাথায় করবা যখন মেডিকেল এক্সামে। এত তো স্টেপ আমি লিখা দিচ্ছি, 2-3 স্টেপ জাম্প দিবা মেইনলি। ওকে, 2-3 স্টেপ মেইনলি জাম্প দিবা। তাহলে কত হয়? ডি সমান সমান হচ্ছে 1.6 ইন্টু 0.2, এটা কত হয়? হয় 32। 32 তো হবে না, দশমিক আছে দেখে সে আর এক ঘর সরে যাবে, 0.32 দেখতে পাচ্ছ, 0.32। তাহলে কত আসতেছে? 0.32। ওকে, 38। ফার্মাটির নীতি লাগবে না, এটা লাগতেছে না, লাগতেছে না। আচ্ছা, অপটিক্যাল টেলিস্কোপে বস্তুর প্রতিবিম্ব কেমন হয়? দেখো, প্রত্যেকটা জায়গাতেই প্রতিবিম্ব অলওয়েজ বড় হয়, সব সময় বিবর্তিত। সেটা অনুবীক্ষণ দুই প্রকার হোক বা টেলিস্কোপ হোক, বড় হয়। খালি একটা পার্থক্য, সরল অনুবীক্ষণ যন্ত্রে সোজা হয়, বাকি দুইটাতে উল্টা হয়, জাস্ট এতটুকু। ওকে, এবার যে কোয়েশ্চেনটা আসছে, বায়ু সাপেক্ষে পানি ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 এবং 3/2 হলে কাচ সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত হবে? দেখো, এইটা হচ্ছে সোজা, বাট আমরা আসলে কার সাপেক্ষে কি এটা আসলে বুঝতে কষ্ট হয় আমাদের, এই জন্য আমরা এই কোয়েশ্চেনটা ভুল করি। কথা বলি, শুনো। যার সাপেক্ষে সে সবসময় নিচে থাকবে, যার সাপেক্ষে সে নিচে থাকবে, ওকে, বা হরে থাকবে, মোদ্দা কথা। অর্থাৎ আমার সাপেক্ষে মনে করো তোমাকে মাপবো, বা তোমার সাপেক্ষে তুমি আমাকে মাপবা, তখন কি করবো? তোমাকে নিচে রেখা তুমি আমার সাপেক্ষে হচ্ছে মানে তোমার রেসপেক্ট আমি কেমন, বেশি না কম, বা এই টাইপ হচ্ছে মিলিয়া করা হয়। তাহলে এখন বলা হয়েছে বায়ু সাপেক্ষে পানি ও কাচের প্রতিসরাঙ্ক 4/3। তাহলে আমি কি বলতে পারি? যে পানি বাই বায়ু, তাই না? বায়ু সাপেক্ষে, তাই বায়ু হচ্ছে নিচে, এটা কত হইতেছে? পানি বাই বায়ু হচ্ছে 4/3। তাহলে কাচ বাই বায়ু সমান কত আসতেছে? 3/2। ওকে, প্রশ্ন করছে যে কাচের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, মানে পানি বাই হচ্ছে কাচ, কত বলছে? পানি বাই কাচ হচ্ছে কত হবে? তাহলে আমি কি লিখতে পারি এটাকে? পানি বাই বায়ু, পানি বাই বায়ু। আর যদি এরকম থাকে, দেখো তুমি পানি বাই বায়ু এটা যদি ভাগ দিয়ে তাহলেই তো হয় বাই কাচ বাই বায়ু, তাইলেই কিন্তু এটা হয়ে যায় পানি বাই কাচ। সো পানি, বায়ু তো উপরে চলে যাবে, নিচে কাচ চলে যাবে। তাহলে এটা কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে এই যে 4/3/3/2 আসে কত? 8/9। ওকে, 4/3 এবং 8/2, রাইট? এইটাই। ঠিক একইভাবে তুমি দেখো আমি ডিরেক্টলি কিভাবে করতে পারি, যে এখানে দেখো পানি এবং কাচ আছে, কাচের সাপেক্ষে, তাহলে পানিকে উপরে রাখবো 4/3, কাচ নিচে আছে, তাহলে কাচকে নিচে রাখবো 3/2, কত আসতেছে? 8/9। দেখছো, এমনি হচ্ছে ডিরেক্টলি করতে পারি, বাট তোমাদের বোঝানোর জন্য যে সাপেক্ষ ঘটনাটা কি হয়েছে এটার জন্য জাস্ট এতটুকু হচ্ছে ইউজ করছি। তোমাদের এটি হচ্ছে 8/9ই দেয়া আছে, ফাইন। জরুরি অনুবীক্ষণ যন্ত্র কয়টা উত্তর লেন্স? দুইটা, পড়ে আসছি অলরেডি আমরা। 2D ক্ষমতার একটা লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? ইজি না? এটা হবে হচ্ছে তোমার, দেখো যে আমরা কি জানি যে পি সমান সমান হচ্ছে 1/f, তাহলে এফ সমান সমান কত? 1/p, 1/2, এটা কি হতেছে মানে ইরেজ হতেছে কারে 0.5 মিটার, এবং এটা পজিটিভ হবে। দেখো, এটা পজিটিভ, এটা পজিটিভ। পজিটিভ দ্বারা মেইনলি উত্তর লেন্সকে বোঝায়, ঠিক আছে? কোন লেন্সকে? উত্তর লেন্সকে বোঝায়। ওকে, আচ্ছা। জটিল অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য অভিনেত্রের বিবর্ধন m1 m2, মোট বিবর্ধন কত হবে? এটা অলরেডি করে আসছি আমরা, m সমান সমান m1 ইন্টু m2, দুইটা গুণ হয়ে যায়। নিচের কোনটি লেন্স প্রস্তুত করার সমীকরণ? 1/f ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 1/r1 প্লাস r2, এটা একটা সূত্র, জাস্ট নর্মালি আসে, ম্যাথ খুব কম আসে যদি ওইখানে একটা, বাট অত বেশি ইম্পর্টেন্ট না, বাট মাথায় রাখলেই হবে, যেটা হচ্ছে লেন্স প্রস্তুত করার সূত্র। লেন্স প্রস্তুত করার সময় এই সূত্রগুলো ইউজ করা হয়, ফাইন। এ ফোকাস দূরত্বে দুটি উত্তর লেন্স পরস্পর সংস্পর্শে রাখলে তুল্য ফোকাস কত হবে? অর্থাৎ মনে করো আমার কাছে দুইটা হচ্ছে লেন্স আছে, আমার কাছে কয়টা লেন্স আছে? দুইটা লেন্স পরস্পর এরকম ইয়াতে রাখছি। এই দুইটা ইউজ না করে আমি জাস্ট একটা ফোকাস দূরত্বের লেন্স ইউজ করতে চাই, তার ফোকাস দূরত্ব কত হবে? এইটা, অর্থাৎ তুল্য ফোকাস। এইটা আমি তোমাকে বলি, এই যে তোমার শ্রেণীতে থাকলে, এরা যখন শ্রেণীতে থাকে এরা কার মতো আচরণ করে জানো? রোধ সমান্তরালে থাকার মতো। একটা প্রসেস আছে, বাট এই লাইনটা মনে রাখলে তোমার হচ্ছে আর একটু সুবিধা বেশি। আরেকটা প্রসেস, মেইন প্রসেস দেখাই দিচ্ছি তোমাকে, রোধ সমান্তরাল থাকার মতো। তার মানে কি? এখানে হচ্ছে আমি তোমাকে বলতে পারি কি, ধর আমি রোধ নিলাম, তো রোধ মানে হচ্ছে একটা হচ্ছে কোনটা? এফ, আরেকটা রোধ মনে করো হচ্ছে এফ। তাহলে এদের ওই যে তুল্য রোধ আমরা যদি বলি, আমরা রোধ বানাই ফেলছি, দেখছো কত হবে? f/2 হবে না? তো এরা শ্রেণীতে বা পাশাপাশি আছে, তাহলে এটা ফাইনালি আনসার হবে f/2। এমনি মেইনলি তুমি করতে পারো যে এটাকে রোধের, মানে এদের সমান্তরাল রোধের মানে সরি, এদের শ্রেণী মানে রোধের সমান্তরালের মতো। ওকে, এটা হচ্ছে একদম মানে বাজে অ্যাপ্রোচ আমাদের জাস্ট বোঝার জন্য আর কি, জাস্ট। ওকে, মেইন অ্যাপ্রোচটা কি? মেইন অ্যাপ্রোচ হচ্ছে আমাদের ক্ষমতা সবসময় যোগ হয়ে যায়,
ওকে, তোমার আগে যেটা ক্ষমতা থাকবে এখানের ক্ষমতা, অর্থাৎ এইটার ক্ষমতা যদি P1 হয়, এটার ক্ষমতা যদি P2 হয়, যখন একসাথে হবে এই পুরো লেন্সটার ক্ষমতা কত হবে জানো? P1 প্লাস P2। ওকে, এইভাবে হচ্ছে ম্যাথটা অ্যাপ্রোচ করতে হয়। তাহলে একটু করি এইভাবে ম্যাথটা অ্যাপ্রোচ। এবার আসা হচ্ছে আসল প্রসেস, এটা হচ্ছে মেথড চোরামি। মেথড চোরামি, ওকে, চোরামি মেথড, এটা বাজে মেথড, বাট আমার জন্য তো হয়ে যায়। এখন আমরা দেখবো হচ্ছে আসল স্টেপ। আসল স্টেপ, আসল স্টেপ কি? P1 প্লাস P2 সমান হচ্ছে P। তো P1 কত হবে? 1/f প্লাস 1/f সমান P। তাহলে আমি কি বলতে পারি যে P সমান সমান কত আসছে? P সমান সমান আসছে 2/f না? এটাই হচ্ছে কি এই লেন্সটার ক্ষমতা। তাহলে এই লেন্সটার ক্ষমতা যদি 2/f, আমি কি বলতে পারি যে এটা সমান সমান 1/f নেট না? অর্থাৎ এফ নেট মানে হচ্ছে তুল্য যে এফ, তুল্য ফোকাস দূরত্বের ইয়াই তো এটার ক্ষমতা। তাহলে কি লেখা যায়? 2/f সমান 1/f নেট। তাহলে আমাকে বলো এফ নেট কত আসতেছে? এফ নেট ডেফিনেটলি আসতেছে f/2। বুঝতে পারছো? ক্ষমতা সবসময় যোগ হয়, এখান থেকে মেইনলি আসতেছে। ওকে, তো এইভাবে আসতেছে মেইনলি। তো এটা হচ্ছে বেসিক প্রসেস। অভিলক্ষের ফোকাস দূরত্ব বাড়াইলে কি হবে চিন্তা করো। কি বলছে? অভিলক্ষ অর্থাৎ আমাদের হচ্ছে এখানে একটা জিনিস বলছে এফ ও, এখানে অনুবীক্ষণ দূরবীক্ষণ দুইজনের কথাই বলছে, অর্থাৎ কোন সময় বিবর্ধন বাড়বে কমবে। আমরা একটু তাহলে সূত্রটা লিখে ফেলি যে আমাদের যদি হচ্ছে অনুবীক্ষণ হয়, অনুবীক্ষণ হইলে কি করতে হবে? অনুবীক্ষণের যেই ইয়েটা সেটা হবে v/f0 মাইনাস 1 মাইনাস থাকবে একটা 1 প্লাস d/fe। আর দূরবীক্ষণের ক্ষেত্রে কি হবে? দূরবীক্ষণের ক্ষেত্রে হচ্ছে কোনটা? লন, অভিলক্ষ বাই অভিনেত্র, লন। আমরা কি বলতে পারি যে অনুবীক্ষণ আমরা মনে আছে বলছিলাম যে দুইটা কমাইলেই বাড়বে, মানে অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বাড়বে যদি তুমি এফও কমাও এফইও কমাও, তাহলেই বেড়ে যাবে। তাহলে একটু দেখি কোনটা সঠিক। ফোকাস দূরত্ব, অভিলক্ষের যদি ফোকাস দূরত্ব বাড়াও, তাহলে অভিলক্ষের ফোকাস দূরত্ব বাড়াইলে অনুবীক্ষণ তো ডেফিনেটলি কমবে। অভিলক্ষ যদি বাড়াও দূরবীক্ষণ তাহলে বাড়বে। বুঝতে পারছো? এই দুটো কমাইলে এটা বাড়ে, পড়ছিলাম আমরা কিছুক্ষণ আগে। বাট এটা যদি বাড়াই তাহলে ডেফিনেটলি অনুবীক্ষণটা কমবে। তাহলে অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কমবে কোথায় লিখছে? এইখানে, এই যে অনুবীক্ষণ যন্ত্র কমবে দূরবীক্ষণ যন্ত্রের বাড়বে। দেখছো? তো এই যেটা প্রপোর্শনাল, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কোনটা? এন ইনভার্সলি প্রপোর্শনাল টু হচ্ছে এফ নট ইনভার্সলি প্রপোর্শনাল টু এফ ই। আর এইখানে হচ্ছে কি এম ডিরেক্টলি প্রপোর্শনাল টু এফ নট ইনভার্সলি প্রপোর্শনাল টু এফ ই। এই দুইটা। এখানে আবার দেখো অভিনেত্র কমাইলে বাড়বে, আর এখানে দুইটাই কমাইতে হবে। এখানে দুইটা না, শুধুমাত্র এফই কমাইলে এটা কমবে। ওকে, আচ্ছা। সো প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র কোনটা? প্রতিসরণ হচ্ছে গ্যালিলিও। আর প্রতিফলক কোনটা? প্রতিফলককে আমি নর্মালি মনে রাখি, এটাকে আবার রেসিজম হিসেবে মনে করো না, নিগ্রোরা হারসে। নিগ্রোরা হারসে। সো নিগ্রো হচ্ছে কোনটা? নিউটন। ঠিক আছে, নিউটন। এটা হচ্ছে গ্রেগরি, এটা হচ্ছে হার্সেল। এরা হচ্ছে কি প্রতিফলক। আর প্রতিসরণ কোনটা? প্রতিসরণ হচ্ছে গ্যালিলিও। ফাইন। সেটা এখন লাগতেছে না, লাগতেছে না, লাগতেছে না, লাগতেছে না। কতগুলো বাদ দিয়েছে দেখছো? পানীয় কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 1.52 হলে কাঁচে আলোর দ্রুতি হচ্ছে কত হবে? সেম কিনা বলো। প্রতিসরাঙ্ক মিউ1 মিউ2 দেয়া আছে, আমরা করছি এটা কিছুক্ষণ আগে, যে মিউ1 ইন্টু সি, মিউ1 ইন্টু কত হবে? C1 ইজ ইকুয়াল টু মিউ2 ইন্টু C2। আচ্ছা, সেটাকে লিখি মিউ অফ ওয়াটার সি অফ ওয়াটার মিউ অফ গ্লাস সি অফ গ্লাস। তাহলে আমাকে কি বলছে? পানিতে আলোর দ্রুতি, কাঁচে আলোর দ্রুতি বা এই সিজি বের করতে হবে। তাহলে মিউ অফ ডাব্লিউ কত? মিউ অফ ডাব্লিউ হচ্ছে বা ওয়াটার হচ্ছে 1.33, বেগ কত? 2.28, 10 টু দি পাওয়ার হচ্ছে কত দিছে এটা? 8। এটা মিটার পার সেকেন্ড হবে, বুঝছো? এখানে ভুল দিছে তোমার, মিটার হবে এটা। আর এখানে হচ্ছে সিজি বা মিউ জি হচ্ছে 1.52। সেইটা আসবে, এটা দেখো খুব কাছাকাছি মান। তো খুব কাছাকাছি মান আমি যদি তোমাদের বলি, এটা হচ্ছে বইয়ে তোমাদের হচ্ছে ঠিকঠাক আনসারটা দেয় না, এটা মেনলি 1.99 এর কাছাকাছি হবে, 2.02 না। ওকে, 1.99 10⁸ মিটার পার সেকেন্ড যদি আমি তোমাদের এখানে দেখে বলি, যেটা এরকমই হচ্ছে মান মেনলি আসবে। তো এটা একটু কি রাখবে? এটা হচ্ছে মনে রাখবা, মনে রাখবা। আমি কিছু কিছু লিখে দেই যে যেটা হচ্ছে মনে রাখবা, কারণ এগুলো হচ্ছে মেইনলি মনে রাখবা বলতে দেখে রাখবা, মুখস্থ করতে পারিনি, দেখলে যেন মনে রাখতে পারো। জাস্ট এটা আসছিল এই দাঁতটা। নলের দৈর্ঘ্য এটা তো লাগতেছে না। আচ্ছা, এটা লাগতেছে না। সমতল সমাবতল দুইটা লেন্সের ক্ষেত্রে অবস্থান অর্থাৎ আলোক কেন্দ্রের অবস্থান অর্থাৎ সমতল হচ্ছে এটা দুই সাইডই উত্তল। সমাবতল মানে এই সাইডে অবতল এই সাইডে অবতল। এদের ক্ষেত্রে আলোক কেন্দ্র কই থাকে? এই যে এই জায়গায় থাকে আলোক কেন্দ্র। তাহলে কোথায় থাকে? ঠিক লেন্সের ভেতরে, নাকি লেন্সের ভেতরে মধ্যবিন্দুতে? কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলো?
শুধু লেন্সের ভিতর তো এই জায়গায় হয়, এই জায়গায় হয়, বাট লেন্সের ভিতরে মধ্যবিন্দুতে, এইটা হচ্ছে কারেক্ট, তাই না? লেন্সের ভেতরে মধ্যবিন্দুতে, তো এইটা হচ্ছে বেশি কারেক্ট। অনুবীক্ষণ যন্ত্রের বেলায় কোন উক্তিটি হচ্ছে সঠিক নয়? নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণের কাজে ট্রু এটা। অভিনেত্রের সাপেক্ষে অভিলক্ষ লেন্সের ফোকাস ও উন্মেষের দূরত্ব ছোট হয়। চিন্তা করো, অনুবীক্ষণ বন্ধুত্ব করবে কে? নেত্র। নেত্র নাকি লক্ষ্য? অভিলক্ষ ছোটদের সাথে বন্ধুত্ব করবে, তাহলে অভিলক্ষ ছোট, তাহলে অভিনেত্রের সাপেক্ষে অভিলক্ষ লেন্সের উন্মেষ ফোকাস দূরত্ব ছোট, ট্রু। অভিলক্ষে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব তার ফোকাস দূরত্ব তো ছোট হয়, এই কথাটা কি আমি তোমাকে বুঝাচ্ছি, দাঁড়াও এখানে চিত্র আমি অ্যাড করছি এক্স্যাক্টলি, হ্যাঁ। চূড়ান্ত প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর সাপেক্ষে উল্টা হয়, এটাও ট্রু, চূড়ান্ত প্রতিবিম্ব উল্টা হয়, তাহলে এগুলো যদি সত্যি হয় এটা তাহলে ডেফিনেটলি মিথ্যা, তাহলে এটা হচ্ছে সঠিক হবে, সঠিক নয় হবে। তাহলে দেখো কি বলছে, অভিলক্ষে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব তার ফোকাস দূরত্ব ছোট হয়, এইটা অভিলক্ষ, অভিলক্ষে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। এখন ঘটনা কি জানো, এই অভিলক্ষ যদি এটা হয়, এইখানে হচ্ছে এর ফোকাস দূরত্ব থাকে, তাহলে ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি দূরত্বে হচ্ছে এর প্রতিবিম্বটা হয়, দেখছো? অভিলক্ষে লক্ষ্যবস্তুর যে প্রতিবিম্ব সেটা ফোকাস দূরত্ব হয় বেশি দূরত্বে, বাট ওরা বলছে কি ফোকাস দূরত্ব অপেক্ষা কমে থাকে, মানে এই জায়গায় বলছে থাকে, বাট এটা তো ট্রু না, থাকে হচ্ছে এইটার ফোকাস দূরত্বের বেশি দূরে। ওকে, সো এটা হচ্ছে এখানে ভুল দেয়া আছে। ওকে, একটা দূরবীক্ষণ যন্ত্রের সর্বনিম্ন ক্ষমতা যদি এম হয়, যদি নলের ফোকাস দূরত্ব হচ্ছে দ্বিগুণ করা হয়, তবে বিবর্ধন ক্ষমতা হচ্ছে কত হবে? এইটা মেইনলি আমি তোমাকে বলি, এটা ওরা যে জিনিসটা বুঝাইতে চাইছে যে নলের ফোকাস দূরত্ব না, এটা হচ্ছে অভিনেত্রের ফোকাস দূরত্ব যদি হচ্ছে দ্বিগুণ করা হয়, সেক্ষেত্রে আমাকে বলো যে দূরবীক্ষণ যন্ত্র কি f0/fe। তাহলে আমি যদি, এটা আগে ছিল এম, তাহলে এইখানে কি করছি আমি, নেত্রের ফোকাস দূরত্ব দ্বিগুণ করছি, তাহলে কি হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে না m/2 হয়ে যাবে না? মানে চিন্তা করো f0/fe হচ্ছে কত, f0/fe হচ্ছে m, তাহলে f0/2fe কত হবে, m/2 ডেফিনেটলি। সো ফাইনালি আনসার হবে এইটা, এই কিছুই না। প্রতি সড়ক এটা লাগতেছে না। আচ্ছা, একটা টেলিস্কোপের অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 4 মিটার এবং 80 সেন্টিমিটার, অসীম ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধনটা কত হবে? তাহলে আমি কি বলতে পারি, এম যেটা আছে অসীম ফোকাসিং এর ক্ষেত্রে মানে হচ্ছে কি যে এম সমান f0/fe, তো অভিলক্ষ বাই অভিনেত্র, তো অভিলক্ষ কত 4, এখন কি আমি নিচে 80 বসাবো? একটু খেয়াল করে দেখতে হবে না, এখানে সেন্টিমিটার আছে, 80 সেন্টিমিটার মানে কি 0.8, এটা ফাইনালি কত আসবে, 5 আসবে, তাই না? 5 আটা 40, ওইখান থেকে মেইনলি 5 চলে আসতেছে। তো তোমার এখানে কত দেয়া আছে একটু দেখে নিই, 63 হচ্ছে তোমাদের এখানে 5ই হচ্ছে দেয়া আছে। অবতল দর্পণের বক্রতার কেন্দ্রের বাহিরে বস্তু স্থাপন করলে প্রতিবিম্ব সর্বদা হচ্ছে কি হয়? তো মনে করো হচ্ছে অবতল দর্পণ এটা, তাই না? তো অবতল দর্পণটা ঠিক তোমার উত্তল লেন্সের মতো, বুঝছো? এখানে ফোকাস থাকবে, এখানে হচ্ছে কি থাকবে, এখানে মেইনলি হচ্ছে বক্রতার কেন্দ্র। তো বক্রতার কেন্দ্রের বাহিরে যদি হয়, আমাকে বলো এই যে বক্রতার কেন্দ্রের কোথায়, বাহিরে, মানে 2 নাম্বার পজিশনে। এখন স্থাপন করলে প্রতিবিম্বটা কি হবে, প্রতিবিম্বটা 4 নাম্বার পজিশনে, মানে এই জায়গায় হবে। আর এই জায়গায় হইলে কি হয়, আমি বলছিলাম যে 2 এ দিলেও সেটা বাস্তব হয়, এটা উত্তল লেন্সের মতো কিছুটা, ঠিক আছে? উত্তল লেন্সের মতো কিছুটা। তাহলে কি হবে, 2 থেকে আইসা গঠন হয়েছে 4 নাম্বারে, তাহলে এটা বাস্তব হইতেছে, বাস্তব হইলে ডেফিনেটলি উল্টা হবে। আর চিন্তা করো আমি কি বলছিলাম, 2/4, যেটা বলছিলাম এই তোমার প্রথম বস্তু দ্বিতীয় অবস্থান, তো 2/4 মানে হচ্ছে কত, 1/2, মানে কি খর্বিত হবে, তাহলে বাস্তব উল্টা খর্বিত, বাস্তব হইলেই উল্টা হবে, সোজা হিসাব। ওকে, বাস্তব উল্টা খর্বিত, মেইনলি হচ্ছে তোমাদের এইটাই আছে। আচ্ছা, সো এটা তোমাদের অলরেডি আমি ওই আগে বুঝাই দিছিলাম। ওকে, আচ্ছা, সো এখানে দেখো এই যে 2 নম্বর পজিশনে রাখলে বাস্তব উল্টা এবং খর্বিত হচ্ছে। একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং অভিনত্রের যে জিনিসটা আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, সো এটা মেইনলি হচ্ছে এখানে আমরা অলরেডি দেখাই দিছি তোমাদের। এখন হচ্ছে আমরা পরের স্টেপে যাওয়া ট্রাই করব, দেখা যাক পরেরটা হচ্ছে কি হয়। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে আমি জানি না আমি এখন কতক্ষণ হয়েছে একবার চেক করবো, যদি মনে হয় 1.5 ঘন্টার বেশি হয়েছে আমি হয়তো এটার সেকেন্ড একটা পার্ট দিব, আর যদি সেকেন্ড পার্ট না হয় তাহলে এটার সাথে হচ্ছে মার্চ করে দিব, যদি মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।